সবই ভালো, খারাপ কিচ্ছু নেই, তুমি লেখো। হ্যাঁ হ্যাঁ, না না, ও আয়নাতে তখন আর দেখা যাবে না। ফোন লাগাবো না, ছবি তুলবো। এই ফোনটা দাও না ভিডিওতে, এটা তো দামি লেন্স, এই দামি এটা তো পড়বে না। না না আরে না গো না, এইবারে চুরি করার সমস্যা। আচ্ছা ঠিক আছে, আমি তো চোর না, আমার জানা নেই, তো হয়েছে। বলো কি, পকেটে 5,000 টাকা নিয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, কোষে দেখি 12। 12 পেজ নাম্বার 185। আচ্ছা 16-র 1 থেকে শুরু করবো। হ্যাঁ 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 অবশ্যই। 16-র 1-টা দেখো, একটি নীরের অর্ধগোলকের আয়তন এবং সমগ্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। তাহলে ধরে নেবো কি, ধরি অর্ধগোলকটির ব্যাসার্ধ সমান সমান r একক। অতএব নিরেট অর্ধগোলকের আয়তন। আচ্ছা বলো অঙ্কিত, বলো অর্ধগোলকের আয়তনের সূত্র বলো। গোলকের আয়তনের সূত্র কি এ বলো? 2/3 পাই আর কিউব ঘন একক। আর এটা কি বলেছে, সমগ্র তলের ক্ষেত্রফল এবং সমগ্রতলের ক্ষেত্রফল সমান সমান কত হবে? এটা অর্ধবৃত্ত, তার নিরেট। হ্যাঁ 3 পাই r স্কয়ার ঘন একক। আচ্ছা ঠিক আছে, অতএব প্রশ্ন অনুসারে, প্রশ্নে কি বলেছে, প্রশ্নে বলেছে কি সমগ্রতলের ক্ষেত্রফল আর অর্ধগোলকের আয়তনের সাংখ্যমান সমান, তার মানে কি এই দুটো সমান হবে। তাহলে 2/3 পাই r কিউব সমান সমান 3 পাই r স্কয়ার। এখন দেখো আমরা পাশে পাশে পাই আর পাই কেটে দিতে পারি, r স্কয়ার r কিউব কেটে এখানে r লিখতে পারি। তাহলে বা r সমান সমান 4 × 3/2, কারণ দেখো 3/2টা এখানে r এর সঙ্গে গুণ আকারে ছিল। ও হ্যাঁ, এখানে 3 পাই r স্কয়ার হবে। আচ্ছা তাহলে এখানে 3 পাই r স্কয়ার হলো, ঠিক আছে। তাহলে 2/3 দিকে গুণ আকারে ছিল, ওদিকে যাবে কি আকারে, ভাগ আকারে, তাই জন্য উল্টে যাবে, গুণ 3/2। তাহলে 3 দিয়ে 2 তো কাটাকুটি যাচ্ছে না, তাহলে r সমান সমান 3 3 9/2। তাহলে অঙ্কিত আশা করি এই ক্যালকুলেশনটা পারবা। 9 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? হ্যাঁ, তাহলে বা r সমান সমান 4.5। অতএব নির্ণেয় ব্যাসার্ধ, সে তো সরবই, সমান সমান 4.5 একক। এরপরে উত্তরটা লিখে নাও। অঙ্কিত 2-এর অঙ্কটা দেখো। হ্যাঁ তাই তো, খারাপ তো কিছু বলোনি। দেখছি, এখন তো আয়না নেই, পিছনে এসে দেখতে হচ্ছে। আয়না কোথায় ঝোলাবো? হ্যাঁ সে তো কোনো ব্যাপার না। ও দেখা যায়।
তো বেশি নিচে হয়ে গেছে এখন। আচ্ছা যোগ হয়ে গেছে তো, লুকিং গ্লাস। হ্যাঁ সাইড দে না, ওটাই ভালো হবে। আচ্ছা 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 ঠিক আছে। তোমার আজকে পরীক্ষা টরীক্ষা আছে নাকি? কি হয়েছে? তাড়াতাড়ি টোকো, বেশি অ্যাক্টিং। এই কার্ড টোকা হয়েছে কিনা বলো তো? 16 হয়ে গেছে টোকা, খুব ভালো হয়েছে। 2 একটা 16 2 অঙ্কিতেরা টুকতে হবে। আমি তো ওটাই ভাবছিলাম। 16 2 একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সমান। চোঙটির উচ্চতা এবং ব্যাসের দৈর্ঘ্য উভয়ের 12 সেমি। গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? ও আচ্ছা, এখানে দুটো জিনিস বলেছে, একটা গোলক আছে যার বক্রতলের ক্ষেত্রফল, আর একটা নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। তাহলে আমরা কি লিখবো? ধরি গোলকটির ব্যাসার্ধ সমান সমান আর সেমি, অতএব বক্রতলের ক্ষেত্রফল বলে বলো। ও না ধরে করা যায় না। আচ্ছা গোলকের বক্রতলের ক্ষেত্রফল সূত্র কি? পাই 4 পাই আর স্কোয়ার বর্গ সেমি। ঠিক আছে। আচ্ছা এটা হলো। এবার বলেছি কি চোঙের। আচ্ছা এবং চোঙটির ব্যাস 12 সেমি, অতএব ব্যাসার্ধ সমান সমান 12/2, কাটাকাটি করলে 6 সমান সমান 6 সেমি। হ্যাঁ বর্গ সেন্টিমিটার। আচ্ছা এরপরে কি বলেছে? এবং উচ্চতা সমান সমান চোঙটির ব্যাস। আচ্ছা উচ্চতা 12 সেমি বলে দেওয়া আছে। অতএব প্রশ্ন অনুসারে বলেছি কি গোলকের বক্রতলের ক্ষেত্রফল, তার মানে 4 পাই আর স্কোয়ার, লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সমান। তাহলে লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? 2 পাই আর এইচ। তাহলে 2 পাই আর মানে কত? 6 আর এইচ মানে 12। তাহলে এখানে পাই পাই কেটে গেল, 2 দিয়ে 4 কাটলে 2, 2 দিয়ে 6 কাটলে 3। না আমরা 6 কাটবো না, অন্য কিছু কাটি। 2 দিয়ে 12 কাটলে 6। তাহলে বা আর স্কোয়ার সমান সমান 6 গুণ 6, তাহলে বা আর সমান সমান রুট ওভার 6 গুণ 6, তাহলে বা আর সমান সমান 6। আচ্ছা অতএব গোলকটির ব্যাসার্ধ, হ্যাঁ ব্যাসার্ধ সমান সমান 6 সেন্টিমিটার। এরপরে তুমি উত্তর লিখে নেবো। টাকা হয়ে গেছে। দেখি ঠিকই তো আছে। ধরো প্রথম অঙ্কটা তো কাটাকাটি করার দরকার নেই, তুমি একবারে বসিয়ে দিয়েছো। ধরো ধরো। আচ্ছা 16 3, হ্যাঁ 16 3
একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এর সমান। অর্ধগোলক ও গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত লিখি ধরি। অর্ধগোলকের ব্যাসার্ধ সমান সমান আর একক, আচ্ছা ক্যাপিটাল আর একক, এবং গোলকের ব্যাসার্ধ স্মল আর একক। এখন বলেছে কি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, অতএব আচ্ছা এখানে সামনে নিরেট লিখে দাও, হ্যাঁ, অতএব নিরেট অর্ধগোলকের, অতএব প্রশ্ন অনুসারে, অত ভাবার কিচ্ছু নেই, অতএব প্রশ্ন অনুসারে। কেন তাকাচ্ছ না কেন, তাকাও। আচ্ছা এখানে বলেছে কি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, বলো সমগ্রতলের ক্ষেত্রফল সূত্র কি? সমগ্রতলের ক্ষেত্রফল, নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, যা হলো না 3/r²। নিরেট নিরেট তাহলে সমতলটাও তো একটা, ও তো লিখলাম, লেখো 3πr² সমান সমান, পরেরটা কি বলেছে, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, গোলকের বক্রতলের ক্ষেত্রফল সূত্র 4πr²। ও এখানে ক্যাপিটাল আর হবে, তাহলে পাই পাই কেটে গেল, তাহলে বা ক্যাপিটাল আর² বাই স্মল আর² সমান সমান 4, এদিকে 3 দিকে চলে গেল। দেখো দুদিকেই আর² আছে না, তাহলে স্কোয়ার তুলে দিলে এদিকে রুট চাপবে, তাহলে বা ও r/r সমান সমান √4 এর মান পরে করছি √3, তাহলে বা r/r সমান সমান 2/√3, বা ক্যাপিটাল আর ইস টু স্মল আর ইজ ইকুয়াল টু 2:√3। এরপরে উত্তরটা তোমরা লিখে নেবো। এই চোখো সরবা তো, চোখ তো চোখ কেমন অ্যাঙ্গেলে দেখে, আমি দেওয়ালের গোড়ায় যাচ্ছি তাও তুমি বোর্ড দেখতে পাচ্ছ না। এই তোমার এটা এদিকে হয়েছে, লাস্ট দুটো অঙ্ক না, ও কি ভালো বিষয়। এমন একটা দিন বলো তো যে অঙ্ক করতে ভালো লাগে। আগের দিন তো কেঁদে গড়া করে দিচ্ছিলে, জোর জবরদস্তি টেনে টেনে করালাম। তা কে বললো? আচ্ছা আইভিএরটা ঠিক আছে, আইভিএরটা দেখো, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল s, আয়তন v হলে s³/v² এর মান কত লিখি। তাহলে ধরে নেবো, ধরি নিরেট গোলকের, ব্যাসার্ধ সমান সমান আর একক, অতএব বক্রতলের ক্ষেত্রফল সমান সমান s সমান সমান, আচ্ছা বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি 4πr²। চিল্লামিল্লি করে কি সুন্দর এরা। আচ্ছা আর হচ্ছে কি আয়তন, আয়তন ভি সমান সমান 4/3πr³। এখন কোশ্চেনে বার করতে বলেছে s³/v², তাহলে অতএব s³/v² সমান সমান, s³ মানে 4πr² তার হোল কিউব বাই v² মানে 4/3πr³ তার হোল স্কোয়ার। বলো, এগুলো 2 মার্কের অঙ্ক, একের না, তোমার করতে হবে না, তুমি এসব করে কি করবা, মনে হচ্ছে ব্যবসা করতে এসছে। হ্যাঁ বলো, হ্যাঁ ঠিক বলেছো, ঘন একক হবে। আচ্ছা তাহলে 4 এর কিউব মানে কি 3টে 4,
পায়ের কিউব মানে 3টে পাই, আর আর স্কোয়ার মানে 3টে আর স্কোয়ার। আচ্ছা, আর স্কোয়ারের কিউব মানে 3টে আর স্কোয়ার। আচ্ছা, নিচে 4/3 তার স্কোয়ার আছে, তাহলে 4/3 ইন্টু 4/3 পাই দুটো হবে, আর কিউব দুটো হবে, হয়ে গেল। আচ্ছা, এখানে দেখো একটা পাই আরেকটা পাই কেটে গেল। আর স্কোয়ার দিয়ে আর কিউব কাটলে হবে আর, আর স্কোয়ার দিয়ে এই আর কিউব কাটলে হবে আর, আর এই আর দিয়ে এই আর স্কোয়ার কাটলে হবে আর, নিচের আর দিয়ে উপরের আর কাটলে হবে 1। তাহলে আর কিছু মনে হচ্ছে না, কাটাকুটি যাচ্ছে, দেখছি পরের লাইনে। তাহলে হলো কত, 3টে 4 ইন্টু পাই ইন্টু এই যে 4/3 যেগুলো নিচে আছে সেগুলো আমরা সাইডে নেবো উল্টে, 3/4 ইন্টু 3/4। তাহলে ওই স্কোয়ার আছে, হ্যাঁ, তাহলে 4 কেটে গেল, তাহলে হলো কি 3 3 9, 4 নং 36 পাই, 36 পাই একক। না, এখানে এককটা কিছু লিখতে হবে না, 36 পাই লিখেছো, হয়ে গেছে। এরপরে হোস্টটা উত্তরটা লিখে নিও, বলে বলো। আর কই, নিচে দুটো পাই আছে, নিচে দেখো স্কোয়ার আছে, ভি স্কোয়ার, স্কোয়ারের জন্য দুটো, তাই না? লাস্ট অঙ্ক, আর কিউব লেখার পরে আর লিখেছি বলতে কি আর কিউবকে কেটে আমরা আর লিখেছি, সেটাকে কেটে উপরের সময় কেটেছি। ও গো, নড়ে যেত না মরে যেত? আচ্ছা, দেখা যাচ্ছে না। লাস্ট অঙ্ক 16 ভি। একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায়? তো খুব সহজ, তাই লিখি ধরি গোলকের ব্যাসার্ধ সমান আর একক, অতএব এই তুমি বকো না তো, এত পাশে বসে বকছে। গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান, ওটাই তো ভালো ছিল। এখন অঙ্ক করে যে এখন বকছো কেন তুমি? আচ্ছা, 50% একক কোনো নেই, একক নেই, না একক হবে না, হ্যাঁ। আচ্ছা, ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে হয়, তাহলে আগে ছিল আর, এখন 50% বাড়ছে মানে কি আর এর 50% এই আর এর সঙ্গে যোগ হবে, সমান আর প্লাস আর ইন্টু 50/100, 0 0 5 একে 5, 5 দুগুণে 10, তাহলে সমান আর প্লাস r/2 একক। না না, একটুখানি বাকি আছে। আচ্ছা, ঠিক আছে, ওটাই সিস্টেমে এরকম ভাবে তৈরি করা আছে। তুমি সফটওয়্যার আপডেট করে আসেনি তো, কোশ্চেন লেখার সময় সমস্যা হবে নাহলে আবার। হুম
আজ এক্সট্রা ক্লাস দিবার লেখা ওই পড়ার দিন লিখতে চল ও আচ্ছা, পড়ার দিন অঙ্ক করে হাত ব্যথা যাবে আবার লেখো দেখো আগের দিন তোমার হাত ব্যথা ছিল আমি জানি না আগে হবে না আগের দিন লেখালে না বলছে নেকো। এমন কথা বলবে এরা, সে না এসে পারা যাবে না। তোমার হবে না তোমার বর্গ একক কতে সৎ, ও দেখি, আচ্ছা অঙ্কিত বলো, হ্যাঁ অঙ্কিত। দেখো আগে বক্রতলের ক্ষেত্রফল কত ছিল? 4πr², আর এখন আছে 9πr², তাহলে বাড়লো না কমলো? বাড়লো। তাই কি লিখবো? অতএব শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি। শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি সমান সমান বাই চিহ্ন দিতে হবে। তাহলে নতুন ক্ষেত্রফল 9πr², আর তার থেকে পুরনো ক্ষেত্রফল বাদ দিতে হবে। যেহেতু পুরনো ক্ষেত্রফলের সাপেক্ষে আমরা শতকরা বার করছি, তাহলে পুরনো ক্ষেত্রফল নিচে থাকবে আর পাশে 100% দিয়ে গুণ করতে হবে। একবার সব হ্যাঁ, হবে না? আচ্ছা দেখো, 4 দিয়ে 100 কাটলে 25 হবে, আর বাদ বাকিটা পরে ক্যালকুলেশন করার পরে করছি। এরকম কোনো ম্যাথ নেই যে খাতা দিয়ে সারাদিন একাই সব কিছু মার্কিং দিয়ে দেবে প্রিন্টার আছে বাজারে, মার্জিনটা না খাতা পাওয়া যায় তো। 125 হবে, হ্যাঁ 125 হবে। চল ছুটি ছুটি ওরে এবার মুখ না আইলো বাবা পড়াতে দিলাম ভাই বাড়ি থেকে তুমি বাড়ি থেকে করে আনোনি কেন তাহলে? এগুলো তো পারতে, তাহলে করে আনোনি কেন? তুমি আগে তুমি করো নি কেন তুমি সেটা বলো তুমি তো লাস্টে করে তো না দেখো সেই যদি কথা দেন কষ্ট লিখাতে পারতে আগের দিন ও বলে আমার হাত দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে, আমাদেরও তো তার বেরিয়েছিল বলছে নখ দিয়ে বেরিয়েছিল, শুকিয়ে গেছে না? ও হাতে রক্ত কালো রক্ত ছাড়া রক্ত কালো তোমার? চিংড়ি মাছের মতো। তাহলে বাড়ির কাছে লিখে দিই অঙ্কের কথা কোটাতে কে বলেছে? এবার অঙ্কের বাড়ির কাছেই তো মজাটা হবে। আগের দিন না কারণই তো এটা। আগের দিন করালে বাহানা দিতে, তুমি তো দাদা বিকেল বেলা পড়ালে, কি করে পরীক্ষা দেব, ওই জন্য আজকে এইটুকুনি করালাম। এবার লেখো। আবার ওরে দুধ থাকবে কি তোমার মাথায় আছে এইবার দেখা যাক। না হয় না এই সেটটা হয়নি এখনো, কি করো? তাড়াতাড়ি করো ওর গলার যা আওয়াজ, কিছু হোক না, ভাঙড়ি মাল বিক্রি করতে পারবে, কোনো অসুবিধা নেই। আমি বলে তোমার কাছে নিয়ে যাব ওই বিজে আছে ওই বিজে পেতে দিয়ে পাপ দিয়ে নি বিলি তো হচ্ছে এই বেশি করতে হবে না, 1 থেকে 14 পর্যন্ত ভালো করে প্র্যাকটিস করবা। আমি তোমাদের ছোট্ট সাজেশন দিয়ে দিচ্ছি, দাও শোনো। 1 থেকে 8-এর মধ্যে একটা অঙ্ক থাকবে, 8 থেকে 14-এর মধ্যে একটা অঙ্ক থাকবে, ঠিক আছে? 1 থেকে 8-এর মধ্যে একটা অঙ্ক থাকবে, 8 থেকে 14-এর মধ্যে একটা অঙ্ক থাকবে। ভালো করে শুনবা, দাঁড়াও। মানে আমি বলতেছি 1 থেকে 8-এর মধ্যে একটা অঙ্ক দেবো, আবার তাহলে 9 থেকে 14-এর মধ্যে আরেকটা অঙ্ক দেবো। এবার শোনো, এবার ভালো করে 2 পাতা প্র্যাকটিস করে আসবা। মানে আমি বলতে চাইছি, যদি 1 পাতা করে 1 পাতায় ভালো করে করো, পরের পাতা করলে পরের পাতা ভালো করে করো, কিন্তু করবা যেন এক মিস না যায়, ঠিক আছে? যে কোনো একটা না, দুটো। কি? হ্যাঁ আমি তো বলে দিয়েছি, সব কটা করবা, দুটো দুটো।
8 আর 14 সহজ বলে 8 আর 14 বলছে। কি 28 14 না কি 8 এবং 14 ওরে পড়ো ভৌত বিজ্ঞান বার করো। চল সব দুটো আলাদা করে তুই ওই আলোটা সব শুনো কাজ গেল কই? ভৌত বিজ্ঞান বই বার করো। ভৌত বিজ্ঞানে তো আলো আছে, লেখানো আছে আগে থেকে কোশ্চেন। না না না, কোথায় আসবা? বাড়িতে যাবো একটু পরে যাবো। একটু আলো পড়াতে হবে আজকে। সবাই কত সুন্দর এখন আর্টিস্ট হয়ে গেছে। বন্ধ করতে তো আচ্ছা নাও না, আলো আজকে একদিনে শেষ হবে না, আলো অনেকটা বড় চ্যাপ্টার, দুদিনে শেষ হবে। দুদিনে শেষ হবে। আচ্ছা এই শোনো, দেখো আলো তোমরা এই পর্যন্ত আলোর দুটো ধর্মই পড়েছো, কি হয়েছে? পেজ নাম্বার 35। বলো শ্রী, আমরা কি করে চোখে দেখি? চোখ দিয়ে চোখে দেখি। আমরা দেখতে মানে কোনো বস্তুকে ধরো আমি সজলকে দেখছি, আমি সজলকে দেখছি কি করে? তার রাত্রির বেলাতে যদি কোনো অন্ধকার থাকে, আলো না থাকে, তাহলে সজলকে আমি দেখতে পাবো না। কেন? আচ্ছা বিষয়টা হয় কি, আচ্ছা মানুষ দেখে কি করে বলতো, বা যে কোনো পৃথিবীতে যে কোনো জিনিস মানে আলো চোখের মধ্যে প্রবেশ করে তারপরে আমরা দেখতে পাই। এবার দেখো আলো প্রবেশ করার জন্য আলো আগে তৈরি করতে হবে, তাহলে আলো যে উৎস থেকে তৈরি হয় সেটাকে আমরা বলবো আলোর উৎস, যেখান থেকে আলো তৈরি হয় তাহলে হচ্ছে আলোক উৎস। যেমন আমাদের সূর্য আলোক উৎস, গ্যাস লাইট আলোক উৎস হতে পারে, প্রদীপ, জ্বলন্ত মোমবাতি। গ্যাস লাইট আগুন জ্বলে না জীবনে, জ্বালাওনি কোনোদিন? তাহলে আবার কি, তাহলে এগুলো প্রত্যেকটাই আলোক উৎস। আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে, তাহলে আলোক উৎস থেকে আলো কোন বস্তুর উপরে পড়ে, যেমন দেখো সূর্য থেকে আলো সরাসরি কিন্তু আমার দেয়ালের উপরে পড়ছে না, তাই তো? কিন্তু আমি দেয়ালটাকে দেখতে পাচ্ছি কি করে? হ্যাঁ হ্যাঁ, সূর্য থেকে না 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 না, আলো দেওয়ালে পড়ে দেওয়াল থেকে আমাদের চোখে আসছে, এর ঘটনা বলছে আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন হয়ে গেল। আচ্ছা আবার দেখা যায় কি, দেখবে যে গরমকালে বা যে কোনো সময়, কালের দরকার নেই, বালতির মধ্যে জল ভরে দেখো বালতির তলাতে মানে একটু উপরে উঠে আসলো, তাই না? জলের মধ্যে এরকম পেন চুবি দিবা, দেখো মনে পেনটা পেকে গেল, তাই না? জলের মধ্যে লাঠি দিলে মনে হয় একটু জুম হয়ে গেছে, বড় হয়ে যাচ্ছে। তাহলে এই ঘটনাগুলো ঘটে আলোর প্রতিসরণের জন্য। কিসের জন্য? আলোর প্রতিসরণ। তার মানে পেলাম হচ্ছে আলোর দুটো ঘটনা আমরা আগে থেকেই জানি, একটা হচ্ছে আলোর প্রতিফলন আর প্রতিসরণ। ঠিক আছে, এখন আলো যে তলের উপরে পড়ছে সেইটা নিয়ে একটুখানি আলোচনা করার বিশেষ প্রয়োজন আছে। দেখো আলো, আমরা তোমাদের সিলেবাস দুটো জিনিসই আছে, একটা হচ্ছে দর্পণ আর একটা হচ্ছে লেন্স। আমরা প্রথমে দর্পণ নিয়ে আলোচনা করব। ব্যাপারটা হচ্ছে মনে করো, দেখো দর্পণ মানে হচ্ছে কি, আয়না তো চেনো, এই যে আয়না, আয়নাকেই বলা হচ্ছে দর্পণ, হয়ে গেছে? আচ্ছা এবার মনে করো একটা গোল আয়না, না আমি এই জন্য আলো চ্যাপ্টারটা পরে করাচ্ছিলাম, কিন্তু এর মধ্যে এখন আলো সেট কেনা হয়নি। যাই হোক, এটা হচ্ছে আসবো পরে আরেকবার করবো। শোনো, এটা হচ্ছে গোলীয় দর্পণ। তাহলে গোলীয় দর্পণ মানে কি, যখন কোনো একটা দর্পণ কোনো বৃত্তের অংশ হয়, দর্পণ কোনো
বৃত্তের অংশ বিশেষ হয় সেটাকে আমরা কি বলবো? গোলীয় দর্পণ। আচ্ছা, এখন বৃত্ত বললে কথাটা ভুল হবে, কারণ বৃত্ত কেমন বলতো? 2D। এটাকে বলতে হবে গোলকের, কি বলতে হবে? 2D মানে কি বলতে, এই যে তুমি এই যে বোর্ডের উপরে সমতলের উপরে এই যে ছবিটা আঁকলে এটা হচ্ছে বৃত্ত, এটাকে তুমি হাতে ধরতে পারবে না। কিন্তু গোলক মানে কি? গোলক মানে বল দেখেছো, আগের দিন দেখলাম তো, ওই বলগুলো হচ্ছে কি গোলক। তাহলে এটাকে আমরা কি বলবো? গোলকের অংশ বিশেষ। কি বলবো? গোলকের অংশ বিশেষ, তাকে বলবো আমরা গোলীয় দর্পণ। এখন গোলীয় দর্পণ দু ধরনের হতে পারে। দেখো, পেছন দিকে দাগ দিয়েছি মানে পেছন দিকে রূপো লাগানো আছে, মানে রূপোর প্রলেপ দেওয়া থাকে তো আয়নায়, জানো না? বা হ্যাঁ, আগেকার দিনে পারদ দেওয়া হতো, তারপরে রূপো দেওয়া হতো। এখন না না, এখন অন্য কোনো রং টং বেরিয়ে গেছে, ওই ঘষে দেওয়া হয়। আচ্ছা যাই হোক, তাই কি পেলাম? দেখো, গোলীয় দর্পণ দু ধরনের হয়। একটা দর্পণে দেখো যেদিকে বাঁকা আছে, ঠিক আছে, মনে করো তাহলে এটা বৃত্তের কেন্দ্র হবে। কেন্দ্রর অভিমুখে, কেন্দ্রের অভিমুখে দেখতে পাই আমরা। এই সাইডে যদি, এই সাইড থেকে যদি আমি এই সাইডে আলো পড়ে, তাহলে আলো প্রতিফলন ঘটবে। এই সাইড থেকে এই সাইডে আলো পড়লে আলোর প্রতিফলন ঘটবে। এটা একটা, এটাকে কি বলবো? উত্তল না অবতল? এটাকে বলবো অবতল দর্পণ। কি বলবো? অবতল দর্পণ। কিন্তু আরেক ধরনের দর্পণ আছে, সেম রকম দেখতে, ধরো এরকম দর্পণ আছে, কিন্তু এর পেছন দিকে কালার করা। তাহলে আলো যদি এইখান থেকে এখানে পড়ে, তাহলে এই যে বক্রতা যেদিকে বাঁকা আছে সেদিকেই দর্পণের তল সৃষ্টি হয়েছে, সেটাকে আমরা কি বলবো? অবতল। যেটা ভেতরে সেটা অবতল, যেটার উপরে সেটা হচ্ছে উত্তল। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে কি গোলীয় দর্পণের জ্যামিতি। দেখো, গোলীয় দর্পণের অনেকগুলো অংশ আছে, সেগুলো আগে আমাদের জানতে হবে। কোনো দরকার নেই, আমার দাম কাজে লাগাবো তোমার জিনিসে। তোমরা আবার কাজে লাগাতে হবে? দাও। বাবা, নাও নাও না, ও তো আবার শুনবে না। যা নিচো, অত না। আমাকে একটা দিবি। হ্যাঁ ওকে এটা দিয়ে দাও। আচ্ছা, এখন একটা গোলীয় দর্পণ দেখো, আমি হচ্ছে একটা অবতল দর্পণ নিয়েছি। অঙ্কিত, একটা অবতল দর্পণ আমি নিয়েছি, হয়েছে? অবতল দর্পণের একটা অংশ দেখো, মনে করো যদি বৃত্ত কি গোলকের কেন্দ্র দিয়ে একটা দাগ টানতে পারি, টানতে পারলাম। কোন আলোক রশ্মি ধরো এইখান থেকে এই বিন্দু, না ভুল হয়ে গেল, কোন আলোক রশ্মি এখান থেকে এই কেন্দ্রে, এখান থেকে এই কেন্দ্রের দিকে আসতে পারে, পারে আসছে। আচ্ছা, তাহলে এখানে একটা ত্রিভুজ আমরা তৈরি করতে পারি। বইয়ে বলছে যে গোলীয় দর্পণের মধ্যবিন্দুকে বলা হয় মেরু। গোলীয় দর্পণের মধ্যবিন্দুকে কি বলা হয়? মেরু। ঠিক আছে, বক্রতা কেন্দ্র গোলীয় দর্পণের যে গোলাকার অংশ, তার কেন্দ্রকে বক্রতা কেন্দ্র বলে। ভালো করে শুনবা, গোলীয় দর্পণের যে গোলাকার অংশ, তার যে কেন্দ্র, তাকে আমরা কি বলবো? বক্রতা কেন্দ্র। তা দুটো জিনিস পেলাম, গোলীয় দর্পণের মধ্যবিন্দুকে মেরু বলে, গোলীয় দর্পণের কেন্দ্রকে কি বলা হয়? বক্রতা কেন্দ্র। এবারে খুব বেসিক জিনিস, বক্রতা ব্যাসার্ধ। দেখো, গোলীয় দর্পণের যে গোলকের অংশ, সেই গোলকের ব্যাসার্ধকে বক্রতা ব্যাসার্ধ বলে। গোলীয় দর্পণ কোনো একটা গোলকের অংশ তো, সেই তাহলে ওই গোলকের কেন্দ্র আছে কোনো একটা, কোনো, তো সেই কেন্দ্রকেই বলা হচ্ছে কি, কেন্দ্র থেকে ওই গোলীয় দর্পণের উপরের অংশকে কি বলা হচ্ছে? ব্যাসার্ধ, বা ওই গোলকের ব্যাসার্ধকেই আমরা বলবো কি? গোলীয় দর্পণের ব্যাসার্ধ। আচ্ছা, এরপরে চলে আসবে কি? প্রধান অক্ষ। বলে ভালো, হ্যাঁ খুব ভালো কাজ করেছো। ওটা টাইট করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো কাজ করেছো। এবার চলে যাচ্ছে প্রধান অক্ষ। দেখো, গোলীয় দর্পণের মেরু ও বক্রতা কেন্দ্রগামী সরল রেখাকে প্রধান অক্ষ বলে। এখন তুই বলবো কি মেরু আর প্রধান অক্ষ, মেরু আর বক্রতা কেন্দ্র কি জিনিস? বিষয়টা হচ্ছে মেরু মানে হচ্ছে এইটা, ওই যে গোলীয় দর্পণের আর বক্রতা কেন্দ্র এইটা। তাহলে মেরু আর বক্রতা, কি হচ্ছে? উল্টো বলছো না? মেরু বক্রতা কেন্দ্র। হ্যাঁ হ্যাঁ। বক্রতা কেন্দ্র মানে কি? এই যে গোলকের অংশ, তার কেন্দ্রকে বক্রতা কেন্দ্র বলছি। আর এই যে পুরো একটা আয়না, তার মিডিল যে পয়েন্টটা, সেটাকে আমরা কি বলবো? মেরু। তাহলে এই বক্রতা কেন্দ্র থেকে মেরুর সংযোগকারী যে সরল রেখাংশ, তাকে আমরা কি বলবো? প্রধান অক্ষ। ওকে। আচ্ছা, এরপরে কি বলেছে? প্রধান ছেদ। প্রধান ছেদ বলছে কি, M1 M2 যে সেই বৃত্তচাপ, একে প্রধান ছেদ বলে। আচ্ছা, কোন গোলীয় দর্পণের প্রধান অক্ষের মধ্য দিয়ে, প্রধান অক্ষ মানে এইটা হলো, প্রধান অক্ষের মধ্যে দিয়ে কোন সমতল কল্পনা করা হলে সেটি গোলীয় দর্পণকে একটি বৃত্তচাপে ছেদ করে। মানে এই যে সমতলটা দেখতে পাচ্ছ, তাহলে এটা বৃত্তচাপে ছেদ করছে। মনে করো এটা M1, এটা M2, তাহলে এইখান থেকে এই পুরোটা, এই পুরো বৃত্তচাপকে আমরা কি বলবো? প্রধান
ছেদ, প্রধান ছেদ। কি হয়েছে? আচ্ছা, কোন গোলীয় দর্পণের পরিসীমা বৃত্তাকার, এই বৃত্তের ব্যাসকে বলা হয় গোলীয় দর্পণের উন্মেষ। বৃত্তের ব্যাসকে কি বলা হচ্ছে? উন্মেষ। মানে গোলীয় দর্পণ তো এটা যদি ফুল রাউন্ড করে দিই তাহলে এইখান থেকে এতটা যদি ব্যাসার্ধ হয় তাহলে এইখান থেকে এতটা কি হবে? প্রথম থেকে শেষ পর্যন্ত ব্যাস। এটাকে কি বলা হচ্ছে? উন্মেষ। কি বলা হচ্ছে? রৈখিক উন্মেষ। আচ্ছা, এরপরে বলছে যে কৌণিক উন্মেষ, গোলীয় দর্পণের প্রধান ছেদের দুটি প্রান্তবিন্দু, প্রধান ছেদের দুটি প্রান্তবিন্দু, আচ্ছা দুটি প্রান্তবিন্দু, ওই দুই প্রান্তবিন্দুর বক্রতা কেন্দ্রের উৎপন্ন কোণকে বলা হচ্ছে কি? কৌণিক উন্মেষ। মানে এটার সঙ্গে বক্রতা কেন্দ্রকে জুড়ে দিয়ে যে কোণ দুটো তৈরি হলো তাদেরকে আমরা কি বলবো? কৌণিক উন্মেষ। কৌণিক উন্মেষ। বোঝা গেল? খুব ভালো কথা। আচ্ছা, এবার গোলীয় দর্পণের প্রতিফলন বলো তো। বাইক কে কে চালিয়েছো? অঙ্কিতকে তো আমি দেখেছি বাইক চালাতে। আর কে চালিয়েছো? কম বেশ সবাই আমও জানি। ওই ঝড় চালায়নি। আমি জানি কি। ওই যে না না চালায়নি। আমি এমনি হালকা হ্যাঁ ওই হালকা আর কি আমি জানি। চালিয়েছো। পুরো টান আচ্ছা, টান চালাই। টান টান চালাওনি তোমরা? বাবার সাথে যাচ্ছি, আমি সামনে বসেছিলাম, বাবা পিছন থেকে হ্যান্ডেল মারছে। আচ্ছা, আচ্ছা বেশ তো সামনে বসে আছে। রাত কাটছি না। যে ছোটবেলার মতো উপরে সে আয়নার হ্যান্ডেল। কয়েকদিন আগে বাবা চেষ্টা করাচ্ছিল, কিন্তু আমার দ্বারা হয়নি। আমি এমন ধরে ইয়ে মেরেছি, যে উড়ে চলে গিয়েছে, বাবা সঙ্গে সঙ্গে ব্রেক মেরেছে, আর আমি মানে কি বলবো তার মেরেছি। আচ্ছা। ওই বলে এই বেলতে মাঠ এখানে ধান গাছ ওই ঠিক আছে বুঝছো মাঠে বুঝছো। তাই নাকি? আর আমি কি দিব? এ মাটা ধান গাচ্ছে না এখনো? আচ্ছা, তুমি কি করে জানলে ওকে মারছে না না ধান গাচ্ছে না? শান্তি শান্তি। আমার ও উঠে ট্রেনের জায়গায় একসঙ্গে থাকে ও আমি ওইদিন গিয়েছিলাম ঘুরতে একটু, ও বুঝে গেছে তবে আর ও বুঝিনি। তাই ও বলতে যে এটা চিনার তো, তাই ও এখন চিনতে পারে না আমি চিনি। হ্যাঁ হ্যাঁ ঠিক। না আমি গিয়েছিলাম। এটা তো আরে ফোকাস করবা বেস কি? করেছি। হ্যাঁ, হ্যাঁ। কি হলো? আরে ওই গাড়ির সামনে লাইট নিয়ে একটু বসতে দেবে কি দিয়ে আছে আগে গাড়ি তুমি? চালাবে আচ্ছা, আর বাইক চালাতে ঠিক, সজল ধরে ফেলেছে। গাড়ি চালানো একটু বক্তৃতা দিতে হবে। এই না হলে সজল। তুই ভোট দাঁড়াবা হ্যাঁ হ্যাঁ, ভোটে দাঁড়িয়ে কি বলবো? भाई वो बहनों और बोलते थे शुरू करवा मेरे प्यारे भाई और बहनों তারপরে आप सब আপসা দেখো, বক্তৃতা দেওয়ার দুটো স্টাইল আছে। প্রথম দিন খালি মুখে উঠে পড়তে হবে, দেখতে হবে কতজন লোক হলো। যদি লোক বেশি না আছে পরের দিন চা সিঙ্গারার ব্যবস্থা করতে হবে, তাহলে প্রচুর লোক হবে শোনার জন্য। তোমার স্টাইলে বলতে দেবা তাই? হ্যাঁ ও, আমাদের এই করতে হবে। লক্ষণ দাকে বলবা, হ্যাঁ, লক্ষণ তো খুব বিশাল মুখ। নেতা মানুষ। এমনি লকরা পাওয়ার মানে আমি ভোট দাঁড়িয়ে মুখ দিচ্ছি হ্যাঁ, হঠাৎ করে নিজেই বলবে কিন্তু ভোটের সম্বন্ধে, দিয়া পরে বলবে যে আমি ভোটে মানে করতে যাচ্ছি নাকি বলবো। আমি ভোটের সময় মুখ দিচ্ছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা ওই কিন্তু এটা কি আছে কথা এটা বক্তৃতা দেবো তাই আগে প্ল্যানিং করে নিচ্ছি। মাই ভোট এখনো সেট করতে নাকি হ্যাঁ। ভোট বুঝতে ওই দেখো বাজনা বাজে শুরু করে দিয়েছে। আচ্ছা আচ্ছা, চেক করে নিচ্ছ নাকি বক্স বাজছে জন্য? আচ্ছা আচ্ছা, আমি কি করলাম ওকে বলো। আচ্ছা এই শোনো, আর এইবার এবার শুরু আসছে না 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 তো। এই শোনো, আবার না টানবো না। গোলীয় দর্পণ, এই শোনো আবার এবার মঞ্চে আসছে সৌমিক মনোজ। এই কেউ বাজলো না? পুরে টুল নিয়ে টানাটানি করছে। ই আসতে বাবা, ও, এই আস্তে আস্তে। আচ্ছা আস্তে, আচ্ছা হয়েছে। আচ্ছা শোনো, মুখ্য ফোকাস মানে হচ্ছে যে কোনো একটা, আচ্ছা এই শুনবো, যখন গোলীয় দর্পণে আলো পড়ার পর দেখা যায় কি আলোর রশ্মিগুলো প্রতিফলিত হয়ে একটা নির্দিষ্ট বিন্দু থেকে মিলছে, যে বিন্দুতে মিলছে সেটাকে বলবো আমরা
মুখ্য ফোকাস। কিন্তু প্রবলেম আছে, ব্যাপারটা হচ্ছে কি যদি দর্পণটা অবতল হয় তাহলে দেখো এই একটা আলোর রশ্মি, এই একটা আলোর রশ্মি, দেখো আলোর রশ্মিটা গেল দিয়ে এইখান দিয়ে এলো, এই আলোর রশ্মিটা গেল দিয়ে এইখান দিয়ে গেল, এটা ছেদ বিন্দু। এটা আলোক রশ্মি যখন অবতল দর্পণের মধ্যে দিয়ে যায়, অবতল দর্পণে আপতিত হয়, তখন সেগুলো প্রতিফলিত হয়। দেখা যাচ্ছে কি প্রতিফলনের পর সমান্তরাল সরলরশ্মিগুচ্ছ একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, সেটাকে আমরা কি বলবো? মুখ্য ফোকাস। মুখ্য ফোকাস। কিন্তু এইটা যদি অবতল দর্পণ না হয় উত্তল দর্পণ হয় তাহলে জিনিসটা উল্টো হবে। দেখো উত্তল দর্পণের ক্ষেত্রে আলোর রশ্মি এখানে পড়ছে, কিন্তু পড়ার পরে ও তার ভেতরে ঢুকছে না, বাইরে বেরিয়ে আসছে, বাইরে বেরিয়ে আসছে। কিন্তু বলতো যদিও বাইরে বেরিয়ে আসে, যদিও বাইরে বেরিয়ে আসুক, উত্তল দর্পণে ছবি দেখা যায় কি যায় না? যায়। যেমন গাড়ির যে আয়না লুকিং গ্লাস হয় ওগুলো কিন্তু উত্তল দর্পণ হয়, ঠিক আছে? তাহলে দেখা যায় তো দূরে আছে। তাহলে এখন ব্যাপারটা হচ্ছে এটা কেন হয়? ব্যাপারটা হচ্ছে কি, ব্যাপারটা হচ্ছে যখন উত্তল দর্পণে আলো পড়ে, মনে হয় যে কি উত্তল দর্পণের ভেতর থেকে কোনো একটা বিন্দুতে, উত্তল দর্পণের ভেতরের কোনো একটা বিন্দু থেকে সেই আলোটা বা সেই ছবিটা নির্গত হচ্ছে। যে বিন্দু থেকে ওটা মনে হয় সেটাকে আমরা কি বলবো? মুখ্য ফোকাস। কার মুখ্য ফোকাস? উত্তল দর্পণের মুখ্য ফোকাস। ঠিক আছে, এরপর চলে আসবে ফোকাস দূরত্ব। দেখো গোলীয় দর্পণের মেরু, গোলীয় দর্পণের মেরু কোনটা? গোলীয় দর্পণের মেরু থেকে ফোকাস দূরত্বকে আমরা কি বলবো? ফোকাস দূরত্ব। গোলীয় দর্পণের মেরু থেকে ফোকাস দূরত্বকে আমরা কি বলবো? গোলীয় দর্পণের মেরু থেকে মুখ্য ফোকাস পর্যন্ত দূরত্বকে আমরা কি বলবো? ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব বলতো, ফোকাস দূরত্ব, হ্যাঁ ঠিক আছে। পরেরটা হচ্ছে ফোকাস তল। গোলীয় দর্পণের মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে কল্পিত তল যা ওই দর্পণের প্রধান অক্ষের উপর লম্ব, তাই হচ্ছে দর্পণের ফোকাস তল। মানে হচ্ছে যে বিন্দুতে ফোকাস হচ্ছে সেই বিন্দুতে মনে করো আমি একটা কার্ডবোর্ড ধরলাম বা একটা তল বানালাম, এটাকে বলবো কি? ফোকাস তল। হ্যাঁ হ্যাঁ, গাড়িতে যে আয়নাগুলো লাগানো থাকে না, যেটা যে ছাপড়িগুলো চুল যায় চুল আসবে, সেটা হচ্ছে উত্তল দর্পণ। আমি ভালো চিন্তা করেছে। অবতল দর্পণ হচ্ছে এইটা। বাড়ির যে আয়নাগুলো হয়, যে বাড়ির আয়না, ওই যে ওই দাড়ি কাটার ওই আয়নাটা, ওগুলো সবই কি হচ্ছে? ওই মানে আয়না আর কি। বাড়িতে তোমরা যে আয়না ইউজ করবে, মেকআপ বক্সে যে আয়না থাকে, সেগুলো সবই হচ্ছে। গাড়ির হেডলাইটে আয়না থাকে, গাড়ির হেডলাইটে হচ্ছে এই অবতল থাকে, কারণ গাড়ির হেডলাইট ভালো করে দেখবে এই হেডলাইট কেমন হয়। হেডলাইটটা করা হয় কি মুখ্য ফোকাসে, হেডলাইটে রাখা হয় কি সব গাড়িতে। লাইট তো সেম, বাল্ব একই হয়। হ্যাঁ দেখো যে গাড়িরটা এইভাবে হয় হলো। এবার হয় কি লাইট এখানে চলে না টর্চ লাইটের মতো, লাইট দেখবো এখানে একটু দূরে চলে, এখানে চলে। তো এইখান থেকে আলোর রশ্মিগুলো এদিকে পড়ে সোজা সামনের দিকে প্রতিফলিত হতে পারে। ওটা ডিজাইন করা থাকে যাতে সঠিক জায়গায় আলোগুলো পড়ে। হ্যাঁ টর্চ লাইটে ছোট ছোট প্যাটার্ন থাকে। আচ্ছা এবার চলে আসবে গৌণ ফোকাস। হ্যাঁ হ্যাঁ, কোন দিকেরটা? ওটাও মুখ্য ফোকাস সেমই। এটা হচ্ছে উত্তল, এটা হচ্ছে অবতল। হ্যাঁ আসলে কি বলতো, ভালো করে দেখবে, এই দেখো এগুলো সাইডে ছড়িয়ে পড়ছে না, মানে মনে করো এত বড় এরিয়াতে যতটা ছবি থাকবে ততটা ছবি আমরা সেই আয়নার মধ্যে দেখতে পারবো। মানে গাড়ির আয়নাতে যতটা বেশি অঞ্চল দেখতে পারবো তত তো সুবিধা। তো এই জন্য উত্তল লেন্স লাগানো। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কি উত্তল লেন্স যেহেতু ভিতর থেকে আসছে বলে মনে হয়, সেহেতু আমরা আয়নাতে যে প্রতিবিম্বটা দেখতে পাই সেটা হচ্ছে মনে হয় যে কি গাড়িটা একটু বেশি কাছে আছে। মনে করো গাড়ি আসলে অ্যাকচুয়ালি তোমার থেকে দূরত্বে আছে মনে করো 20 মিটার, তুমি আয়নাতে দেখবো মনে হয় বাপরে বাপ 10 মিনিটে চলে এসছে। হ্যাঁ এই জন্যই, হ্যাঁ অনেকে আবার ঘাড় ঘুরিয়েও দেখে, অনেকের বিশ্বাস হয় না আমার মতো লোকজনের। যারা নতুন নতুন গাড়ি টাড়ি চালায় তাদের কিছু করার থাকে না, আমি বাইক চালাই সোজা দাঁড়িয়ে আর দেখি, আয়নার উপরে ওটা বিশ্বাস হয় না। আচ্ছা এবার চলে এসে হচ্ছে ফোকাস তল হয়ে গেল। সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রধান অক্ষের সঙ্গে আনতভাবে গোলীয় দর্পণের আপতিত হলে দেখা যায় যে দর্পণ দ্বারা প্রতিফলিত রশ্মিগুচ্ছ ফোকাস তলের উপর কোনো একটি বিন্দুতে মিলিত হচ্ছে, এগুলোকে বলা হচ্ছে কি গৌণ ফোকাস। মানে ব্যাপারটা হচ্ছে কি বলতো, দেখো এখানে আমি তো এক জোড়া রশ্মি এঁকেছি সমান্তরাল,
হয়েছে? কিন্তু এখানে যদি অনেকগুলো রশ্মি হতো আর এইখানে যদি আমি এটা ফোকাস যে বিন্দু, মুখ্য ফোকাস যে বিন্দু পেলাম, সেখানে যদি আমরা তল আঁকতাম, হয়েছে, তাহলে সেক্ষেত্রে দেখা যেত কি অন্যান্য যে আরো আলোর রশ্মি গুচ্ছ আছে সেই রশ্মি গুচ্ছগুলো কোনো বিন্দুতে মিলছে। কোন বিন্দুতে মিলছে? ফোকাস তলের উপরে কোনো বিন্দুতে মিলছে, এগুলোকে আমরা বলবো গৌণ ফোকাস। বুঝতে পারলাম? মুখ্য ফোকাস মানে কি হচ্ছে, কোনো একটা আলোর রশ্মি গুচ্ছ যে বিন্দুতে মিলিত তাকে মুখ্য ফোকাস বলে, সেখানে আমি তল বানালাম, হয়েছে। পরবর্তীতে এক জোড়া তো আলোর রশ্মি যায় না, অনেকগুলো যায়, সেগুলোই পুরো তলের উপরে বিভিন্ন বিন্দুতে মিলিত হয়, সেগুলোকে আমরা কি বলবো তাহলে? গৌণ ফোকাস। গৌণ ফোকাস। আচ্ছা, একইভাবে যদি এটা উত্তল লেন্সের ক্ষেত্রে বলি, এই উত্তল দর্পণের ক্ষেত্রে বলি, তাহলে এখানে যে মুখ্য ফোকাস পেলাম এফ বিন্দুতে, সেখানে যদি আমি কোনো একটা তল অঙ্কন করি, মুখ্য ফোকাস বিন্দুতে যদি আমি কোনো একটা তল অঙ্কন করি, তাহলে হবে কি বলতো? আমি তো এখানে এক জোড়া রশ্মি এঁকেছি, আরো তো রশ্মি হতে পারে কি পারে না? পারে। তাহলে আরো যে রশ্মিগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে কি ভেতর থেকে এই তলের উপরে অন্য কোনো বিন্দুতে ফোকাস সৃষ্টি করছে, সেক্ষেত্রে এই যে তলের উপরে যে অন্য জায়গায় যে ফোকাস সৃষ্টি করলো তাকে আমরা কি বলবো? গৌণ ফোকাস। তাহলে দুটো জিনিস ভালো করে মনে রাখতে হবে। মুখ্য ফোকাস মানে হচ্ছে কি আলোক রশ্মি গুচ্ছ যে বিন্দুতে ছেদ করছে তাকে আমরা কি বলবো? মুখ্য ফোকাস। সেখানে যে একটা তল রাখলাম সেটাকে আমরা কি বলবো? ফোকাস তল। এখন আরো অন্যান্য আলোর রশ্মি গুচ্ছ সেই ফোকাস তলের উপরে যে বিন্দুতে মিলিত হচ্ছে তাকে আমরা কি বলবো? গৌণ ফোকাস। হয়ে গেল? একটুখানি তো 37 পেজ চলছে। এটা বই আর দিব না। 50 তুমি একবারে দাও আর উগলানো যায় না, গিলাও যায় বলছে উগলানো যায় না। 50 না না অত দেবো না, আরে বেশি দেবো জাস্ট একটুখানি দেবো। এই ইস্টারে মানে অনেক বড় স্যার। এ পুরো গিলা নেই তো তুমি ভাবছো বাড়িতে শুধু টাইম পাচ্ছি শুধু তোমার পড়াটাই করো তো একে আর আর পড়া নেই আমি তোমার একটা কথা বলি, বলতে হবে। সারা বছর আমার তোমার সারা পৃথিবীর স্টুডেন্টের 99% স্টুডেন্টের 1% বাদ, তাদের মনে হয় কি পড়া বেশি চলছে। আমারও কলেজে পরীক্ষা চলছে, আমারও মনে হয় এত পড়া দিয়েছে, হয়ে গেল। কিন্তু মোরাল অফ দ্য স্টোরি কি, পরীক্ষার যখন 1 মাস আগে আছে না, মনে হয় যে এই ছোট এই বই তো সামান্য তুচ্ছ বই, কেন মনে হয়? তখন বেগ চলে আসে, না না পড়তেই হবে, এবার 1 মাস বাদে পরীক্ষা পড়তেই হবে, তখন সব ঠিক হয়ে যায়। ঠিক আছে, এক মাস না পরীক্ষা। আমাদের পরীক্ষার আগে পড়তে নেই অনেকেই বলে হিসাব মতো পরীক্ষার আগে পড়তে নেই, কিন্তু আমাদের যে এই পড়ছি এগুলো পড়বো পড়তে হয়, শোনো শোনো শোনো, পড়তে হয় সারা বছর ধরে ভালো করে পড়তে হয়, ঠিক আছে? পরীক্ষার আগে পড়তে নেই বলবে পরীক্ষার আগের দিন পড়তে নেই তো, আগের দিন বলে নেই তাহলে আগে পড়তে নেই পরীক্ষার আগে তো প্রচুর রিভিশন করতে হয়, নতুন পড়া মুখস্থ করার প্রয়োজন নেই, রিভিশন করতে হয়। আচ্ছা, তো এখন এগুলো মনে হবে। এই উপাক্ষীয় রশ্মির ধারণা দেখো, গোলীয় দর্পণ আলোচনায় রশ্মি বিবেচনা করায় শিশুর রশ্মির প্রভাব একই রকম হয় না। চিত্রে দেখা যাচ্ছে কি অবতল দর্পণে দুটি রশ্মি আবর্তিত রশ্মি দেখানো হয়েছে। এই বিএস সিটি দর্পণের মেরুর উপর নিগঠিত হয় যাতে রশ্মি দুটি প্রতিমুখের সঙ্গে সমান্তরাল এইভাবে চালাবি পড়ে ফেলবি মুখীয় রশ্মি বলে। একবার বসে বলছে একবারে বই শেষ। হ্যাঁ এরকম হবে এখন তো এইখানে বই আর এই দেখি পাখা এই ওই গোলীয় দর্পণের অপসারণীয় রশ্মি গুচ্ছের উদাহরণ পুরো কত নম্বর পেজে আছো তুমি এখন? পেজ নাম্বারে আছে হচ্ছে 39। কত আসলে 8টার সময়। কি বলতো, ওগুলো না বলে তো তখনই ক্যাচর মেচর করতে, ওই জন্য বলেছি। হ্যাঁ আমি জানি না। আটটা মানে আটটা আগে থেকে আটটা বাজে কোথায় গেল? আচ্ছা আচ্ছা ঠিক। তাহলে তুমি এই চেঞ্জটা করে 7 বাজে 8টা তো পড়ে যাও না এই ওই ডাইনিং স্লো আছে আর ওইটা স্লো 7টা বাজে ও স্লো। এখানে আছে করি। আমার ঘরে 12 হয়ে গেছে ও কইলো কি হচ্ছে? আমার 12 হয়ে এটা গেছে কি? দাদা হ্যাঁ এটা পুরিয়া পড়া ও আচ্ছা, এই গোলীয় দর্পণের মেরু অপর আপত্ত রশ্মি করব কি 9 পেজে বলে দাও আমারও করো তাড়াতাড়ি দাও জানতে দাও। তুই পড়া দিতে আমার বাইরে থেকে পড়ে আসে। আমার তো এমনি পড়া বুঝে। পড়াটা হবে
ঠিক আছে। তো বলছি আমি চলে যাই। যাও কত দূর পড়ে তুমি বলো? যাও ছুটি কত দূর ছুটি পড়ে? বলো কত দূর? বলো বলো একবার বলো একবার বলো খালি। বলো আচ্ছা। ছয়শোটাই শিখি হইলো কত দূর? আচ্ছা উপক্ষীয় রশ্মি দেখে নাও। কত বেশ ছয়শোটাই শিখি হলো 49 বলতে যায়। কি 86 মানে পোড়া করতে হবে এখন। তোমার এত দূর পড়া বাড়ি যাবো। কত দূর পড়া? তোমাকে পরে বলে দেবো, হ্যাঁ? পরে বলে দেবো। যাও। বলো না পরে মানে এখন বলো আচ্ছা চুপ করে থাকবো, আর পড়া পড়াই বলছি। তাহলে পড়া দাগে দিচ্ছে বাড়িতে পড়ে নেবো, হবে তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নাও এই চ্যাপ্টার পুরোটা পড়ে আসবে। হ্যাঁ, না, আমি এটা বলিনি, না, আমি বলিনি। এবার যার যার বাড়ি যাওয়ার দরকার চলে যাও। ওরা আমি বলিনি কিন্তু। না। হ্যালো আমি ঘরে ঘরে বসে আছি। ধরে বসে হ্যাঁ বলি আগের দিন বন্ধু কোথায় ছিল হ্যাঁ বলো। ঘরে ছিলাম, চুপচাপ ছিলাম। এত তাই বলতে আছে। 58 পেজে আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওরা, আমি কি ঠিক- বাড়ি যাও, বাড়ি যাও, চুপ করে। ওরা, আমি তো কিছু বলিনি না। যার যার চুরি লাগবে চলে যাও, এই চ্যাপ্টারটা পুরোটা করে চলে আসবে। কাকু কি যাও, চুরি দিয়ে দিলাম তো, এখন আবার ঝামেলা কি? ওরা, আমি কি বলেছি? ধরে ধরে বসে আছে ঘড়ি ধরে বসে আছে, ওটা তো পারতাম। হ্যাঁ কত দূর পড়া? তাহলে আর 2 মিনিট টাইম ওয়েস্ট করে গেল। আমি তো বইটাই নিয়ে আসিনি, 8:30 ছুটি দিলে হবে না। তো ছুটি যা এই, বাড়ি চলে যাও, সেটা ছুটি তো। আর না তুমি পড়াবো লাগে। না না ছুটি চল, না আমি পুরো পারবো। ঠিক আছে বললাম তো শান্তনু। বইগুলো টানতে লাগে তুমি এরকম বলো কথা শান্তি আর কথা শুনে আর মরা মরা জানতে হবে পরে চলো কিন্তু বলতে মারবে, মারবে। ভালো করে বলো দেখো 6-7 দিন হবে হাঁটতে জানবে। আমারও জানতে তোমারও জানতে গণপ্রকাশ যদি দাও যে কোন থেকে মানে প্রশ্ন করবে সেই কোন থেকে। যেগুলো তো যেগুলো প্রশ্ন তো সেগুলো বলেই দিই এখন নাকি। হ্যাঁ। এক্সিলেন্ট। তো মাইক্রোফোন লাগাও আর বলতে যাতে শুরু করো হ্যাঁ এবার দেখি এবার যদি থামো আর কাল যদি ছুটি দাও দেখবো স্যার, তুমি আমাকে বলো পেজটা আমার কত অবধি পড়াবে? ওই আমি শেষ পর্যন্তই পড়াবো এই চ্যাপ্টার। আর হয়েছে? করে না। আচ্ছা এবার শোনো, এবার হচ্ছে উপাক্ষীয় রশ্মি। না, না, ও তো পড়া যাবে না। উপাক্ষীয় রশ্মি, উপাক্ষীয় রশ্মি জানার আগে আবার বলি, কোন অবতল দর্পণের কেন্দ্র, কোন অবতল দর্পণের কেন্দ্র কেন্দ্র এবং এই মধ্যবিন্দু সংযোগকারী যে রেখাংশ তাকে আমরা কি বলবো? প্রধান অক্ষ। আপতিত আলোক রশ্মিগুচ্ছ তো অনেক ধরনের হয়, দেখা যায় কি কোনো কোনো আলোক রশ্মিগুচ্ছ একদম প্রধান অক্ষের সাপেক্ষেই পড়ছে, কোনো কোনো আলোক রশ্মিগুচ্ছ প্রধান অক্ষের সাপেক্ষে খুব অল্প নতি, মানে খুব অল্প কোণে আপতিত হচ্ছে, ঠিক আছে? তাহলে এই জাতীয় রশ্মিগুলোকে আমরা কি বলবো? উপাক্ষীয় রশ্মি। কি বলবো? উপাক্ষীয় রশ্মি। পেজটা আমার কত গেল এবার? পেজ নাম্বার 39 হয়ে গেল। 39 হয়েছে। চলো হ্যাঁ। হবে 58 বলতে হবে কি হয়েছে? 58 বলতে হবে 8টার মধ্যেই হবে। হ্যাঁ তাতে করা যা পড়াবা। যা করা হবে ঠিক আছে। ওই তো বুঝতে পারছি তাতে এই 40 এর ভিতরে। ও হুটো পাটা করছে দেখো, তোমার আলোই পড়া আছে না আজকে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আমি কিছুই বলিনি তাই পারি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা অবতল দর্পণের দ্বারা বিস্তৃত বস্তুর সৎ বিবর্ধিত প্রতিবিম্ব। অবতল দর্পণের দ্বারা বিস্তৃত বস্তুর সৎ এবং বিবর্ধিত বিবর্ধিত মানে বড় করা, বিবর্ধিত মানে বড় করা। আচ্ছা একটা জিনিস এখানে বেশি কিছু না, পুরোটা মুখস্থ করার প্রয়োজন নেই, শুধু মনে রাখবা যে একদম নিচের 3টে ওয়ার্ড মনে রাখবা। দেখো পেজ নাম্বার 40, 5.1.5 রশ্মি চিত্রের সাহায্যে গোলীয় দর্পণের প্রতিবিম্ব গঠন আছে না? দেখো এখানে বলেছে কি অবতল দর্পণ দ্বারা বিস্তৃত বস্তুর সৎ বিবর্ধিত প্রতিবিম্ব, লাল কালারে হেডিং করা আছে, আর বলো হ্যাঁ হ্যাঁ তাতেই বললো যা বলবা। ওকে দেখি দাও। এই তো এই জিনিসটা। অবতল দর্পণ দ্বারা বিস্তৃত বস্তুর সৎ হ্যাঁ বিবর্ধিত প্রতিবিম্ব, ঠিক আছে? একদম নিচের এইখানকার একদম নিচের লাইনে চলে আসো, দেখো লেখা আছে যে এখানে প্রতিবিম্ব সৎ বিবর্ধিত ও অবশিষ্ট, সৎ বিবর্ধিত একদম নিচের লাইন, হ্যাঁ অবতল দর্পণে ওই লিখেছে এখানে তাই। লাল কালির অবতল দর্পণ লেখা আছে দেখতে পাচ্ছ? ও এখানে এটা দেখো। একদম লাস্টের লাইনটা মুখস্থ রাখতে হবে কি সৎ বিবর্ধিত এবং অবশিষ্ট, এবং পরেরটা দেখো লেখা আছে কি অবতল দর্পণ দ্বারা বিস্তৃত বস্তুর অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব। হয়েছে? এটার একদম লাস্ট লাইন চলে আসো,
একদম একদম নিচের লাইনে দেখো লেখা আছে এখানে প্রতিবিম্ব সমশীর্ষ, অর্থাৎ এখানে প্রতিবিম্ব অসৎ, বিবর্ধিত, সমশীর্ষ হয়। অসৎ, বিবর্ধিত এবং সমশীর্ষ হয়। আচ্ছা এখন এই তিনটে ওয়ার্ডের মানে জানতে হবে। তিনটে ওয়ার্ডের মানে কি? সৎ বিম্ব আর অসৎ বিম্বের মধ্যে পার্থক্য কি? সহজ হচ্ছে ওই নিচের দিকে আর অসৎ হচ্ছে আচ্ছা আর আর কিছু বাড়ি যাবে। আচ্ছা শোনো, সৎ মানে কি? ব্যাপারটা হচ্ছে কি, যে আলোর রশ্মিকে পর্দায় ফেলা যায়, যে প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায় সেটাকে আমরা কি বলবো? সৎ। যেমন দেখবো আয়না, ওই যে আয়না আছে, তাহলে আয়না দিয়ে যদি ওই দেখো বাইরের জানলা থেকে তো আলো আসছে, আয়না দিয়ে আলো ফোকাস করে যদি আমি এই বোর্ডের উপরে ফেলি, তাহলে কি বোর্ডে বাইরের ছবি দেখতে পারবো? পারবো না, পারবো না নিশ্চয়ই। তাহলে এটা হচ্ছে কি? অসৎ। এটা কি হবে? অসৎ। প্রজেক্টর লাইট হচ্ছে সৎ। কথা গেল। আচ্ছা পরেরটা বিবর্ধিত। বিবর্ধিত মানে কি? বড়। বিবর্ধিত মানে বড়। আচ্ছা অবশীর্ষ। আচ্ছা অবশীর্ষ আর সমশীর্ষের মধ্যে পার্থক্য হচ্ছে, অবশীর্ষ মানে হচ্ছে হাইটে ছোট, অবশীর্ষ মানে হাইটে ছোট, সমশীর্ষ মানে বড় না, সমান। ঠিক আছে, পেজ নাম্বার 41। গলীয় দর্পণের ব্যবহার। হ্যাঁ না না, গলীয় দর্পণের ব্যবহার দেখো, উত্তল দর্পণের ব্যবহার দেখো লেখা আছে মোটরসাইকেল, বাস, লরি, সাইকেল ইত্যাদি গাড়িতে ভিউ ফাইন্ডার হিসেবে। আচ্ছা ওটাকে কিন্তু ওরা বললে মোটর সাইকেলের কাঁচ, ওখানে কিন্তু বলতে হবে ভিউ ফাইন্ডার। কি বলতে হবে? ভিউ ফাইন্ডার। তুমি খুঁজে পাবা না। পরেটা হচ্ছে আমরা জানি উত্তল দর্পণে তার সামনে থাকা কোনো বস্তুকে সর্বদা খর্বাকার, খর্বাকার মানে কি? ছোট দেখাবে। অসৎ বিম্ব গঠন করে, ফলে কোনো গাড়ির চালক তার পিছনে অনেক দূরের কোনো গাড়ি বা বস্তু বা ব্যক্তি খর্বাকার অসৎ বিম্ব উত্তল দর্পণে দেখতে পান। স্ট্রিট ল্যাম্পের প্রতিফলক হিসেবে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। স্ট্রিট ল্যাম্প মানে রাস্তায় যে লাইট দেওয়া থাকে ওগুলো। আচ্ছা অবতল দর্পণ দেখো, টর্চ লাইট, এই তো এইসব সবকিছু তুমি বললে তারপরে সার্চ লাইট বা গাড়ির হেডলাইটে। ঠিক আছে ওকে ধন্যবাদ। ওকে এবার চলেছে দর্পণ চেনার উপায়। দেখো নিচের দিকে লেখা আছে ছকের আকারে প্রতিবিম্ব। ছক ছক দেখো লেখা আছে কি? প্রতিবিম্বটি বস্তুর সমান আকারের সমশীর্ষ। এই ভালো করে শুনবা, প্রতিবিম্ব কি বলছে? বস্তুর সমান আকারের সমশীর্ষ। মানে মনে করো এই পেনটা আর এই বোর্ডটা হচ্ছে আমাদের দর্পণ, তাহলে বোর্ডের সামনে যদি আমি পেনটা নিয়ে আসি, তাহলে দেখা যাবে কি পেনের যে উচ্চতা দৈর্ঘ্য আছে, এখানে যে প্রতিবিম্ব তৈরি হচ্ছে তার দৈর্ঘ্য সমান। তাহলে এটাকে আমরা কি বলবো? সমতল দর্পণ। কি বলবো? সমতল দর্পণ। 2 নাম্বার, যদি আকারে বড় হয়, যদি প্রতিবিম্বটি আকারে বড় এবং সমশীর্ষ হয়, তাকে বলবো আমরা অবতল দর্পণ। কি বললাম? যদি বড় হয় আর আকারে সমশীর্ষ, তাকে আমরা বলবো অবতল দর্পণ। 3 হচ্ছে প্রতিবিম্বটি বস্তুর আকারের থেকে ছোট এবং সমশীর্ষ, তাকে আমরা কি বলবো? উত্তল দর্পণ। 8টা বেজে 8টা 10। কি হয়েছে? 8টা 10 হয়েছে। তা বললে হয়? এটুকু না না, একটু থাক, আর কত দিব? পড়া হয় না এমনি? পড়া পরে একটু দিয়ে দাও, পরে কিন্তু হাফ হ্যাঁ পরের দিন, ওকে মারবো ধরে পরের দিন শেষ করতে হবে না? ঠিকই আছে। আচ্ছা আরেকটু একটু ক্লাস 8 এর পড়া পড়িনি। ও এই পড়া মতো করব। বলছে পড়ে কত তো সেটা বলতাম না তোমাদের পড়া দেবো আজকে লেন্সের আগে পর্যন্ত। দিয়ে দাও কত? ও কাকু, ও ও ও কাকু। দাদা হ্যাঁ বলো দাদা। হ্যাঁ 7 প্রোগ্রাম দিতে পারলে হ্যাঁ এই কথা হবে। কেন? ওর পরে 10টা পাতা আছে। ও 10টা হয়ে যাবে একবার 58 পুরো চ্যাপ্টারটা পড়া তো শুরু দিও একবার। আরে না গো, হ্যাঁ পুরো 58 না হবে না 58 আর বড় 58 পুরো চ্যাপ্টার পড়ে দিও। আরে হ্যাঁ পুরো চ্যাপ্টার সমানই হবে। পুরো চ্যাপ্টার যাবা তুমি, চল যাও। কত পর্যন্ত? এত দিলে হয়, পড়া তো মুখস্থ করতে হবে। আচ্ছা শোনো, এই যে ও খুব জ্ঞান দিচ্ছে যে পড়া মুখস্থ করতে হবে, কটা পাতা গুনো তো? কটা পাতা গুনতে পারো কিনা? 35 থেকে তিনটে করে দিতে করেছে গোনো। আগে দিন দেখলাম অবশেষ করে আজ কোনো কিছু হবে না। দুটো অঙ্ক দাদা ছুটি দেবা পুরো চ্যাপ্টার গুনে ফেললো। ও 12 সময় যাবে। আমি তাহলে আসছি একবার দিদা 12 আস দিনে একটা করে পৃষ্ঠা পড়তে না পারলে এই পড়াশোনা করছো কি করতে? আচ্ছা ও আমি বললাম পড়ে খা আর
থাকতো। দেখো একজনে বসে থাকবে, আমি একজনকেই পড়াবো। তোমার যদি ইচ্ছে তুমি চলে যাও, এখানে বসবা দল গোছাবা, চ আমি যাচ্ছি তুইও চ, তা চলে যাও তুমি, বসার কোনো মানে নেই। একটু অল্প দাও। একটুখানি অল্প দাও, যা দেয় তার থেকে অল্প দিতে হয়, অল্প অল্প করেই চলো, সিলেবাস আর শেষ করতে হবে না। তোমরা এখন ছোট বাচ্চা নেই যে গার্জেনকে দিয়ে ফোন করবা, মাধ্যমিক দেবে তুমি কোনো হুঁশই নেই, পড়তে বসে বকর 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 করেই যায়। আরে বাবা কোথায় সিলেবাস শেষ হবে, রিভিশন করুন না, পড়া কম দাও আমরা পড়তে পারবো না। এদিকে 8টার সময় ছুটি দিলে তোমরা 1.5 ঘন্টা বাজারে ঘুরে বেড়াও। আমি কোন বাজারে ঘুরি না, 1.5 ঘন্টা। ও কালকে 9:30টায় বাড়ি গিয়েছে। দোকানে দরকার ছিল বলে কিসের দরকার? দোকান খুলছিল। তোমার 1.5 ঘন্টা কিসের দরকার একটু শুনি বলো, তুমি বলতে পারবা? তাহলে ফালতু সময় নষ্ট করো। দোকান খুলছিল। তা যেটা করবা সেটা করো, ঠিক আছে? দুই রকম করা দরকার প্রয়োজন নেই। সেটা আমার বাবাকে বলো। হ্যাঁ, সেটা আমার বাবাকে। সেটা বাবাকে বলতে হবে না, তুমি তো না বলতে শেখোনি না জীবনে, না বলে তো শেখো, সব না বলতে শেখো। পড়াতে টোটাল 22টা করে না ওরা তা করতে পারবে না, তুই তো আমাদের তুই বোঝো একবার। বাবার কাছে বলি হিন্দি করি আজ কি পরীক্ষা বসতে ও 22খানা কোশ্চেনই করতে পারবে না। বাবার কাছে যদি না বলি এবার ঠিক আছে, পরে তুমি তুই চাস শুধু লোকের বাড়ির কাছে চাইবা না, তোমাদের ভুল তো এটা, তোমরা বাড়িতে চাও কেন, কি করতে চাইবা? আর যে বাড়ির কাজ করো না একটু বাড়ির হ্যাঁ, কাজ করো না, হ্যাঁ ঘরে থেকে 15 বস্তা হ্যাঁ ঠিকই তো বলেছি, পাড়ার কাজ কেন করবা? প্যান্ট 6 মিনিট বলতো এই কাজ তোমার কি, তুমি শুধু ভাবো তুমি না গেলে কি পুজো বন্ধ হবে কি হবে না? যদি পুজো বন্ধ হয়ে যায় তার মানে তোমার প্রয়োজনীয়তা আছে, না হলে নয়। নিজেরটা নিজে বুঝে নাও, ঠিক আছে? ওই লোকে কি করলো দেখে লাভ নেই, মানসিকতা পাল্টাও, আর না বলতে শেখো, নিজের কাজের জন্য না বলতে হবে লোককে। অত সহজ না সবকিছু করা, অভ্যাস তৈরি করো। নাম্বার পেয়ে কিচ্ছু হবে না মাধ্যমিকে, মাধ্যমিকের রেজাল্ট শুধু ওই যে ডেট অফ বার্থ দেখতেই কাজে লাগে, আর কোনো কাজে লাগে না। হ্যাঁ, আমাদের বাড়ি যে রং করতে আসে, ও দুদিন আগে, আমাদের বাড়ি রং করার আগে ওই ওই শান্তিপুর থেকে ও সার্টিফিকেট তুলে নিল বিএ পাসের। ও সার্টিফিকেটের উপরে ওর ঘাম মুছা গামছা চাপা দিয়ে রং করতে লেগে গেল বাড়িতে। এখন তুমি আমাকে বুঝো সার্টিফিকেট ওর কি কাজে লাগছে বলো? ওর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কিছু তো পড়েনিও, তোর সার্টিফিকেটে কি কাজে লাগছে? ও যদি ওগুলো না করে একটু ভালো করে শিখতো যে কি করে কোন কাজ করতে হয়, তাহলে কত উন্নতি হতো। তোমরা সেটা পারবা না, কারণ তোমরা না বলতে, তোমরা শুধু বাহানা দেবা, এই কারণে সেই কারণে ওই কারণে। কেন বাহানা দেওয়ার কি আছে? তো 2 ঘন্টা একটা কাজ পড়ো, ঝামেলা শেষ করো, অত ঝামেলার কিছু নেই। টাইম ওয়েস্ট করছিস হ্যাঁ, এখন তো টাইম ওয়েস্ট হবেই। আমি কিছু বলছি না না, তুমি কেন বলবা কেন? আচ্ছা শোনো, দাদা এই টেবিল পড়া নেই নাই না,
45% করে কিন্তু দেবে না। চেক কোশ্চেন আছে 43 পাতা বন্ধ দেবো আজকে। বেশি 43% দাদা তাও একটা হবে। বেশি আছে 22টা 22 খুব বেশি আচ্ছা হয়ে গেছে। 40 একটু ডাইরেক্ট মার্কস দিতে হবে শোনো না, যখন কোনো পাত্রে স্বরূপ, ঠিক আছে, কি হয়েছে তোমার? কি আর হবে? খাবে নাকি? খাওয়ার জল এটা। ভাত নিতে মানে মুখেই দিয়েছে। ও কথা তো বিদেশে কি বললো কি করলো একটু দেখে এলো। তুই যাবে তো না তুই পা ছড়িয়ে ছেড়ে বসতে পারো না, কেমন পা মা খুলে একদম ছড়িয়ে বসেছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু আবার কি, অত তাড়াতাড়ি বাড়ি যাও, পড়া দেখো বাড়ি যাও। জল আছে কাঁচের গ্লাসে, সাইডে পেন আছে। কাঁচের গ্লাসের মধ্যে পেন ডুবতেই বাঁকা লাগছে কি লাগছে না? বাঁকা লাগে মোটা হয়ে গেছে। মোটা লাগছে। বাঁকা লাগছে বাঁকা। আর একটু বাঁকা। আর একটু মোটা হয়েছে আচ্ছা এখান থেকে সোজা বসলে, হ্যাঁ হালকা বাঁকা লাগছে, হ্যাঁ ঠিক, জলের পরিমাণ কম তাই হালকা বাঁকা লাগছে। আচ্ছা বিষয়টা হচ্ছে যে যদি জলের মধ্যে পেন তুমি ঢোকাও তাহলে হবে কি? আচ্ছা মোটা লাগছে না? আগের থেকে মোটা লাগছে কি লাগছে না? লাগছে। আচ্ছা বিষয়টা কেন হচ্ছে? ব্যাপারটা হচ্ছে কি, আমাদের চোখ কোথায় আছে? বায়ুতে আছে, দেখছি কি থেকে? জলের মধ্যে থেকে, তাই তো? তাহলে যখন মাধ্যম চেঞ্জ হয় আলোক রশ্মি তার গতিপথ পাল্টে ফেলে। যখন মাধ্যম চেঞ্জ হয় পাল্টে যায় তো আলোক রশ্মি তার গতিপথ পাল্টে ফেলে। কারণ হচ্ছে কি, যত ঘন মাধ্যম হবে আলোক রশ্মির চলার পথ, আলো হচ্ছে কি ফোটন কণার স্রোত, আলো কি ফোটন কণার স্রোত, ইলেকট্রন কণার স্রোত, ওই বিদ্যুৎ চমকানো দেখেছো তো, ওটা হচ্ছে ইলেকট্রন কণার স্রোত, আর আলো হচ্ছে কি ফোটন কণার স্রোত, ঠিক আছে? তাহলে ফোটন কণা তো কণা, যখন যত লাইট মাধ্যম থাকবে, যত হালকা মাধ্যম থাকবে তত তাড়াতাড়ি যেতে পারে, যত ঘন মাধ্যম হয় তত তাড়াতাড়ি যেতে পারে না, দ্রুত দ্রুত কমে যায়। যেমন দেখো শূন্য মাধ্যমে আলোর গতিবেগ হচ্ছে 3 × 10⁸ হলো, কিন্তু জলের মধ্যে দেখো 2.25, এটা কিন্তু বিশুদ্ধ স্বচ্ছ জলের কথা বলা হচ্ছে, 2.25 × 10⁸ কাঁচে দেখো আরো কমে গেল 2 × 10⁸ কথা বললাম। তাহলে ব্যাপারটা হচ্ছে যখন এটা হচ্ছে এক্স ওয়াই, মনে করো একটা তল, মানে জলের যে উপরের তল আছে এটাকে আমরা কি বলবো এক্স ওয়াই, এটা বলে বিভেদ তল, দুটো মাধ্যমকে যে তল আলাদা করেছে বিভেদ তল। তাহলে বিভেদ তলের উপরে যদি একটা আলোক রশ্মি পতিত হয়, তাহলে যে বিন্দুতে আলোক রশ্মি পড়ছে, তা আলোক রশ্মি পড়ছে, তাহলে এটাকে কি বলবো আপতিত রশ্মি, এটাকে আমরা কি বলবো আপতিত রশ্মি। আচ্ছা যে বিন্দুতে পড়ছে তার নাম কি বলবো আপতন কোণ, আপতন বিন্দু, আপতন বিন্দু কি বলবো আপতন, না না কোণ আলাদা বিন্দু আলাদা, আপতন বিন্দু। আপতন বিন্দুতে যদি আমরা একটা লম্ব টানি সেটাকে আমরা বলবো কি অভিলম্ব, সেটাকে আমরা বলবো অভিলম্ব, হয়েছে? এখন দেখো অভিলম্বের সঙ্গে আপতিত রশ্মি একটা কোণ তৈরি করেছে, এটাকে বলবো কি আমরা আপতন কোণ বা ইনসিডেন্ট রে আই, হয়ে গেল। দেখা যাবে কি যদি কিছু কোনো একটা লেজার লাইট আমি এই জলের উপরে চালাই, তা দেখা যাবে কিছুটা পরিমাণ রশ্মি ভেতরে ঢুকে যাচ্ছে, কিছুটা পরিমাণ আবার উপরে বেরিয়ে চলে আসে, যেটা বেরিয়ে চলে আসে সেটা হচ্ছে কি প্রতিফলিত রশ্মি আছে, সেটা হচ্ছে এখন বোঝা যাবে না, মানে কি বলতো যদি অন্ধকার করা যায় সারা ঘর দিয়ে ধোঁয়া করতে হবে তারপরে বোঝা যাবে, আলোর মধ্যে বোঝা যাবে না কিছু। আগে হতো, আগে যখন পুরোটা ছিল বন্ধ করে করতাম হতো। আচ্ছা তাহলে বিষয়টা হচ্ছে কি আপতিত রশ্মি বিভেদ তলের উপরে পড়ার পর যে বিন্দুতে পড়ে তার নাম আপতন বিন্দু। আপতন বিন্দু থেকে দেখা যায় কি দুটো ঘটনা ঘটে, কিছু পরিমাণ রশ্মি উপরের দিকে উঠে চলে যায়, সেটাকে আমরা কি বলবো প্রতিফলিত রশ্মি, কিছু পরিমাণ রশ্মি জলে ঢুকে যায়, হলো। আচ্ছা দেখা যায় কি যে রশ্মিটা প্রতিফলিত হয়ে যাচ্ছে, তাহলে সেই রশ্মিটা অবিলম্বের সঙ্গে একটা কোণ তৈরি করে, সেটাকে আমরা কি বলবো প্রতিফলন কোণ,
দেখা যায় কি আপতন কোণ আর প্রতিফলন কোণের মান সমান, কারণ রশ্মি দুটো একই মাধ্যমে আছে, মাধ্যম চেঞ্জ হয়নি। কিন্তু যেই রশ্মিটা অন্য মাধ্যমে ঢুকে পড়লো, যদি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে ঢোকে, তাহলে আলোর গতিবেগ কমবে না বাড়বে? কমবে। আর যেই গতিবেগ কমে, দেখো রশ্মিটা যাওয়ার কথা ছিল এদিকে, সে কি করে অভিলম্বের, দেখো এটা হচ্ছে অভিলম্ব, ডটেড লাইনটা কি অভিলম্ব, দেখো অভিলম্বের দিকে এগিয়ে এসছে, এসছে না? এসছে তো? তাহলে কি পেলাম, যদি আলোক রশ্মি লঘু থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে, আলোক রশ্মির গতিবেগ হ্রাস পায়, ফলে আলোক রশ্মি যে পথে যাওয়ার কথা ছিল সেই পথ থেকে বিচ্যুত হয় এবং প্রতিসরিত হয়ে অন্য মাধ্যম, আচ্ছা অভিলম্বের দিকে সরে আসে, অভিলম্বের দিকে সরে আসে। এই ঘটনাকে আমরা কি বলি, আলোর প্রতিসরণ, আলোর প্রতিসরণ। এখন দেখো তাহলে যে রশ্মিটা এই যে রশ্মিটা, এই রশ্মিটা প্রতিফলনের ফলে, সরি প্রতিসরণের ফলে তৈরি হলো, তাই এই রশ্মিকে বলবো কি প্রতিসৃত রশ্মি। কি বলবো, প্রতিসৃত রশ্মি। তাহলে প্রতিসৃত রশ্মি আর অভিলম্বের মাঝখানে যে কোণ থাকবে সেটাকে আমরা বলবো কি চ্যুতি কোণ, চ্যুতি কোণ। কি বলবো, চ্যুতি কোণ। অভিলম্ব এবং প্রতিসৃত রশ্মি, প্রতিসৃত রশ্মি এর মাঝের কোণকে আমরা কি বলবো, চ্যুতি কোণ। হয়ে গেল। তাহলে এটা ছিল কি লঘু থেকে ঘন মাধ্যমে। তাহলে লঘু থেকে ঘন মাধ্যমে আসার সময় আপাতন কোণের থেকে প্রতিসরণ কোণ কম না বেশি হয়? কম হয়। অন্য মাধ্যমে আসো। ঘন থেকে লঘু মাধ্যমে আসছি, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম। ভালো করে বুঝবা যে যখন জলের আসবো এটা বেশি হলে এর কম হলে বেশি হবে। এটা বেশি হবে। দেখবে যে জলের মধ্যে জল ঘন না বায়ু ঘন? জল ঘন। তাহলে জল থেকে যখন কোনো একটা পেন যে বস্তু আছে, এখানে রশ্মি যখন বেরোচ্ছে, এই রশ্মিটা কি হবে, বেঁকে যাবে, এর অভিলম্বের সাপেক্ষে কি হবে, বড় হয়ে যাবে। দেখো অ্যাঙ্গেলটা কি করে বড় হচ্ছে দেখে নাও। দেখো মনে করো বাতাস, এই ঘন জল থেকে, উপরে জল নিচে বায়ু, ঘন মাধ্যম থেকে কোনো একটা রশ্মি বিভেদ তলে পতিত হলো, তো এই রশ্মির নাম আপতিত রশ্মি। আপাতন বিন্দুতে কটা ঘটনা ঘটবে, দুটো। একটা ঘটনা কিছু রশ্মি ওই মাধ্যমেই ফিরে যাবে, সেটাকে আমরা কি বলবো, প্রতিফলিত রশ্মি। কি বলবো, প্রতিফলিত রশ্মি। আর যে বিন্দুতে আপতিত হয় সেই বিন্দুর নাম আপাতন কোণ। তাহলে ওখানে যে লম্বটা টানবো তার নাম অভিলম্ব। তাহলে এখন দেখা যাবে কি একটা ঘটনা যেটা ঘটলো এটা হচ্ছে প্রতিফলন, কোনো ঝামেলা নেই। দ্বিতীয় ঘটনা, যে কিছু পরিমাণ রশ্মি অন্য মাধ্যমে প্রবেশ করবে, মানে জল থেকে বেরোবে কোথায়, বায়ুতে। হয়ে গেল। অন্য মাধ্যমে যেই প্রবেশ করবে সে দেখা যাবে কি অন্য মাধ্যম, যেহেতু আগেরটা ঘন ছিল এখন লঘু, তাহলে আলোর সেই অভিলম্বের থেকে দূরে সরে যাচ্ছে। আগেরটা কি হয়েছিল, কাছে গেছিল, এটাই কি হলো, অভিলম্ব থেকে দূরে সরে গেল। কেন সরে গেল, কারণ ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যেই এলো ফোটন কণার স্রোতের গতিবেগ লঘুতে এলো, গতিবেগ বেড়ে গেল। ঘনতে কম হয়, লঘুতে বেশি হয়, বেড়ে গেল। তাহলে কি হলো, ওই জন্য অভিলম্ব থেকে দূরে সরে গেল। তাহলে এই ক্ষেত্রে চ্যুতি কোণ কোনটা, এবার না আচ্ছা চ্যুতি কোণ পরে আসি। তাহলে এক্ষেত্রে আপতন কোণ আর প্রতিসরণ কোণ কোনটা বেশি, প্রতিসরণ কোণ বেশি, কারণ অবিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে। ঠিক এই ঘটনা ওখানে ঘটছে। যখন এইটা হচ্ছে কাঁচ, এক্স ওয়াই যেটা দেখছো না, এটা হচ্ছে কাঁচের তল, কারণ কাঁচ দ্বারাই আমরা জল আর বায়ুকে আলাদা করেছি। উপরে কি আছে, জল, নিচে কি আছে, নিচে কি বাতাস আছে, উপরে জল, ভেতরে জল, বাইরে বাতাস। তাহলে জলের মধ্যে যখন আছে, যেই বাইরে বেরোচ্ছে, এই কোণে চ্যুতি কোণের মান বেড়ে যাচ্ছে না? তাহলে একটা জিনিস যদি এখানে ছোট্ট থাকে, সেটা যেহেতু তার অ্যাঙ্গেলটা বেড়ে যাচ্ছে, তার আলোর রশ্মির কোণ বেড়ে যাচ্ছে, সেটা সেটা দেখতে কেমন লাগবে, বড় লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে পেজ নাম্বার 42। আচ্ছা এবার চলে আসো যে 42-এ আছে, 42-এ সূত্র লেখা নেই, 43-এ আসো। 43 লাস্ট, 43 পুরোটা ওই অংশের উপর অব্দি উদাহরণে তো অঙ্ক আছে, ওটার উপর দিলে তো অঙ্ক দেবো না। হ্যাঁ আচ্ছা, প্রতিসরণের প্রথম সূত্র আছে, আলোর প্রতিসরণের দুটো সূত্র আছে, আলোর প্রতিসরণের দুটো সূত্র আছে। প্রথম সূত্র হচ্ছে আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি। আপতিত রশ্মি মানে এটা আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি মানে হচ্ছে এইটা যেটা প্রতিসরণ হলো। তাহলে আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দু, এই যে আপতন বিন্দু দুই মাধ্যমের বিভেদ তলের উপর অঙ্কিত, অবিলম্ব একই সমতলে থাকবে। মানে এটা হচ্ছে আপতিত রশ্মি, এটা প্রতিসৃত রশ্মি, এটা হচ্ছে আপতন বিন্দু।
এই বিন্দুতে যে অভিলম্ব টানা হয়েছে এই সবগুলো একই সমতলে থাকবে। 2 নম্বর সূত্র হচ্ছে যে প্রতিসরণের দ্বিতীয় সূত্র বা স্নেলের সূত্র। দ্বিতীয় সূত্রটা কোন বিজ্ঞানী দিয়েছিল? বিজ্ঞানী স্নেল। আচ্ছা, তিনি বলেছেন কি দুটি নির্দিষ্ট মাধ্যম, মানে জল হতে পারে, বায়ু হতে পারে, একটা জল একটা বায়ু। আচ্ছা, ও নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মি, তাহলে আলোক রশ্মি আমরা জানি অনেক ধরনের হয়, আমাদের 7টা বর্ণ জানা আছে না, বেনিয়া সহকলা, তাই তো? আচ্ছা, প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণের সাইন ই প্রতিসরণ কোণের সাইন ই এর অনুপাত ধ্রুবক হয়। মানে মনে করো মাধ্যম সেম, মানে উপরে মনে করো বায়ু আছে, নিচে মনে করো জল আছে, তাহলে দুটো মাধ্যম একই হয়ে গেল, বায়ু মাধ্যম জল মাধ্যম নির্দিষ্ট হয়ে গেল। মনে করো আমি লাল কালারের লেজার লাইট এখান দিয়ে ছাড়বো, লাল কালারের লেজারে মানে লাল রশ্মি, লাল আলো ছাড়ছি, তাহলে সেক্ষেত্রে সাইন ই, প্রথম মাধ্যমের সাইন ই এবং দ্বিতীয় মাধ্যমের সাইন ই, এদের যে অনুপাত সাইন ই, তোমাদের কসিটা সাইনটা লাস্টে পড়বো, তোমাদের থার্ড পরীক্ষা সিলেবাসে বা টেস্টের আগে এগুলো হয়ে যাবে, তখন তোমরা বুঝতে পারবা। মানে এটা হচ্ছে ত্রিকোণমিতির একটা নিয়ম, বুঝতে পেরেছো? ত্রিকোণমিতিতে তোমরা জাস্ট ওই কোণ টোন পড়েছো, ত্রিভুজ পড়েছো, পরবর্তীতে সাইন কস কোসাইন কসেক এগুলো আলাদা আছে, সেগুলো পরবর্তীতে পড়ো, তখন এই জিনিসটা আরো ভালো করে বুঝতে পারবা, ঠিক আছে? আচ্ছা, সাইন ই এবং আচ্ছা আপাতন কোণের সাইন ই এবং প্রতিসরণ কোণ, আপাতন কোণ মানে এইটা, আই এর সাইন ই এবং প্রতিসরণ কোণ এটা, এর সাইন ই এর অনুপাত সবসময় কি হবে? ধ্রুবক হবে। মনে করো যদি অনুপাত 1:2 হয়, মনে করো বায়ু আর জল, এদের ক্ষেত্রে আপাতন কোণের সাইন ই আর প্রতিসরণ কোণের সাইন ই এদের অনুপাত 1:2 হয় লাল আলোর ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে পৃথিবীর যে কোনো জায়গায় বায়ু থেকে জল, আলোর রশ্মির রং লাল, তাহলে আপাতন কোণের সাইন ই আর প্রতিসরণ কোণের সাইন এর অনুপাত কি হবে? 1:2 হবে। এটা কার সূত্র? স্নেলের সূত্র। জল থেকে বায়ুর ক্ষেত্রে সেম, 2:1 হবে, উল্টে হবে। আচ্ছা, পরেরটা এবার বলছে কি এই যে, আচ্ছা তাহলে এই ক্ষেত্রে ইনসিডেন্ট রে আই আর প্রতিসিদ্ধ রে আর, রিফ্র্যাক্টিভ রে আর, ঠিক আছে? তাহলে সাইন ইর জায়গায় প্রথমে কি হবে? সাইন আই, আপাতন কোণের আই, আর প্রতিসরণ কোণের আর, তাহলে এদের অনুপাত করলে কি হবে? সাইন আই ইস টু সাইন আর। এখন তুমি বলো দাদা এটা তাহলে হচ্ছে না তো, এটাকে বাই আকারে নিতে হবে, তাহলে কি হবে? সাইন আই বাই সাইন আর। এই যে অনুপাতটা, এটাকে বলা হচ্ছে কি মাধ্যমের প্রতিসরাঙ্ক। কি বলেছে বইতে? বলছে কি কোনো আলোর রশ্মি 1 নং মাধ্যম থেকে 2 নং মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ আই প্রতিসরণ কোণ আর হলে প্রতিসরণের দ্বিতীয় সূত্র অনুযায়ী, মানে কি স্নেলের সূত্র অনুসারে সাইন আই বাই সাইন আর সমান সমান মিউ, আপেক্ষিক প্রতিসরাঙ্ককে μ12 বলা হচ্ছে, μ12, যেখানে 1 μ2 হলো ধ্রুবক, যাকে 1 নং মাধ্যমের সাপেক্ষে 2 নং মাধ্যমের প্রতিসরাঙ্ক বলা হচ্ছে। হয়েছে? ওকে, পরেরটা আপেক্ষিক প্রতিসরাঙ্ক। দেখো সব থেকে বেশি আলোর গতিবেগ কোন মাধ্যমে? শূন্য মাধ্যমে, মানে যেখানে কিছু নেই, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ সব থেকে বেশি। শূন্য মানে এই যে সূর্য থেকে পৃথিবীতে মাঝখানে কোনো আলো মানে বাতাস, কোনো পার্টিকেল, কোনো মনে কিচ্ছু নেই, বায়ু নেই, তো এটাকে আমরা কি বলছি? শূন্য মাধ্যম, ঠিক আছে? আচ্ছা, এর বলা হচ্ছে কি আলোক রশ্মি একটি মাধ্যম থেকে অন্য মাধ্যমে তির্যকভাবে আপতিত হয়ে প্রতিষ্ঠিত হয়। সোজাভাবে পড়লে কিন্তু আলোক রশ্মি প্রতিসরণ ঘটে না, খেয়াল রাখতে হবে। সোজাভাবে পড়লে সেটা কিন্তু সোজাই ঢুকে যাবে, যদি তির্যক ভাবে পড়ে তার ক্ষেত্রে এই সূত্রটা কার্যকর, ঠিক আছে? বলছে কি আলোক রশ্মি একটি মাধ্যম থেকে অন্য মাধ্যমে তির্যক রূপে যদি আপতিত হয় এবং প্রতিষ্ঠিত হয়, সেক্ষেত্রে আপতন করে সাইন ই মানে সাইন আই হয়েছে। শূন্য মাধ্যমে আলোর প্রতিসরণ, শূন্য মাধ্যমে আতিসরণ এর অনুপাতকে বলা হচ্ছে কি আপেক্ষিক প্রতিসরাঙ্ক। কি বলা হচ্ছে? বলো। প্রতিসরণ মানে হচ্ছে আলোর রশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে ঢুকলে তার যে অভিলম্ব, হয় তার কাছে চলে আসে নাই দূরে চলে যায়, হয় কাছে চলে আসে নাই দূরে চলে যায়, এই ঘটনাকে বলা হচ্ছে আলোর প্রতিসরণ, ঠিক আছে? তাহলে যখন কোনো মাধ্যমের সাপেক্ষে অপর মাধ্যমে আলোর রশ্মি তির্যকভাবে প্রবেশ করে, তাহলে প্রথম মাধ্যমের আপাতন কোণের সাইন ই সাইন আই, আপাতন কোণের সাইন ই বা আই হয়ে গেল, আর প্রতিসরণ কোণের সাইন আর বা সাইন ই বলতে পারো, ঠিক আছে? তাদের যে অনুপাত সেটাকে আমরা কি বলছি? আপেক্ষিক প্রতিসরাঙ্ক। সেটাকে আমরা কি বলছি? প্রতিসরাঙ্ক। তাহলে এখন এই সাইন আই এর সঙ্গে যদি আমি শূন্য মাধ্যমে আলোর প্রতিসরাঙ্ককে আমরা
অনুপাত করি তাহলে যেটা পাবো সেটাকে বলবো আলোর পরম প্রতিসরাঙ্ক। আলোর পরম প্রতিসরাঙ্ক। আচ্ছা, এবার হচ্ছে কাঁচের পরম প্রতিসরাঙ্ক 1.5 বলতে কি বোঝো? বায়ু বা শূন্যস্থান থেকে কোনো আলোক রশ্মি কাঁচ মাধ্যমে তির্যকভাবে আপতিত হলে প্রতিষ্ঠিত হলে আপতন কোণে সাইন ই ও প্রতিসরণ কোণে সাইন ই এর অনুপাত 1.5 হবে। মানে সাইন আই বাই সাইন আর এর মান কত হবে? 1.5। যদি কোশ্চেনে বলে পরম প্রতিসরাঙ্ক তাহলে বুঝে নিতে হবে কি আলো ঢুকবে কোথা দিয়ে। ওই তো ইয়ের মাধ্যমে প্রতিসরণ। যদি কোশ্চেনে বলে যে পরম প্রতিসরাঙ্ক তাহলে বুঝে নিতে হবে কি একটা মাধ্যম বায়ু হলে অপর মাধ্যম হচ্ছে শূন্য, অপরটা শূন্য মাধ্যম, কারণ শূন্য মাধ্যমের সঙ্গে তোমাকে তুলনা করতে হবে। বুঝতে পারলাম? ঠিক আছে। আচ্ছা, এবার চলেছে লম্ব আপতন। লম্ব আপতন ব্যাপারটা হচ্ছে কি আলোক রশ্মি দুই বিভেদ তলে লম্ব ভাবে, যদি লম্ব হয়, এই যে এই রশ্মিটা তির্যকভাবে পড়েছিল, এখন মনে করো অভিলম্ব যেভাবে আমরা টেনেছি সেভাবে আলোক রশ্মিটা আপতিত হয়েছে। অভিলম্ব যেভাবে টেনেছি সেভাবেই মনে করো আলোক রশ্মি আপতিত হয়েছে। বিভেদ তল আমাদের এটা অভিলম্ব হয়, মনে করো অভিলম্ব বরাবরই আলোক রশ্মি আপতিত হয়েছে। তাহলে সেক্ষেত্রে দেখা যাবে কি এক্ষেত্রে সাইন আই আর সাইন আর, সাইন আই বাই সাইন আর মানে হচ্ছে আপেক্ষিক প্রতিসরাঙ্ক, সূত্রটি প্রযোজ্য হবে না। এক্ষেত্রে দ্বিতীয় মাধ্যমে আলোক রশ্মি অভিমুখের কোনো পরিবর্তন না হলেও গতিবেগের পরিবর্তন হয়। মানে আলোর রশ্মি যদি পুরো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কোনো মাধ্যমের মধ্যে পতিত হয় সেক্ষেত্রে আলোর রশ্মির চারিদিকে মানে প্রতিসরণ ঘটে না, আলোর রশ্মি প্রতিসরণ ঘটে না। কিন্তু যদি উপরের মাধ্যম ঘন হয় আর দ্বিতীয় মাধ্যম লঘু হয় তাহলে আলোর রশ্মির গতি ঠিক বেড়ে যায়। বুঝতে পারলাম? আবার একইভাবে যদি উপরের মাধ্যম লঘু হয় দ্বিতীয় মাধ্যম ঘন হয় তাহলে আলোর রশ্মির গতিবেগ কমে যাবে, কিন্তু প্রতিসরণ কিন্তু ঘটবে না। এই পুকুরে স্নান করেছো কে কে? পরিষ্কার জল ছিল না নোংরা জল ছিল? দু রকমই ছিল, মানে তুমি গিয়ে ঘোলা করে দিয়েছো। দেখো আলোর রশ্মি যখন পুকুরে স্নান করেছো, দিঘিতে, দিঘিতে যদি জল পরিষ্কার থাকে তাহলে এটা পরিষ্কার ঘটনা দেখা যায় যে কিছু পরিমাণ জলের যে আলোর রশ্মি তো অনেকটাই পড়ছে, দেখা যাবে কি জলের তলা দিয়ে যদি চোখ জলে ডুব মেরে যদি চোখ খোলা যায় দেখা যায় কি জলটা সবুজ সবুজ কালারের লাগছে, মানে জলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তাহলে কেন দেখতে পাচ্ছি? কারণ কিছু পরিমাণ আলোর রশ্মি জলের মধ্যে প্রবেশ করছে, যদি প্রবেশ নাই করতো তাহলে আমরা দেখতে পেতাম না। আবার একইভাবে দেখো বায়ু মাধ্যমে যতটা পরিষ্কারভাবে দেখতে পাই জলের মধ্যে কি ততটা পরিষ্কারভাবে দেখতে পাই? পাই না। তার মানে কি জলের মধ্যে অতটা আলোর রশ্মি আসছে না, বেশিরভাগ আলোর রশ্মি কি হচ্ছে জলের উপরে পড়েই প্রতিফলিত হয়ে যাচ্ছে। তুমি ওই জলটার দিকে তাকাও না, ওই দেখো বোতলের জল, রাখো রাখো নিচে রাখো, দেখো জলের উপরের দিক থেকে তাকাও, দেখো উপরটা চকচক করছে না, তা চকচকে কেন লাগছে? কারণ বাইরের আলোর রশ্মি পড়ে ওখান থেকে কি হচ্ছে প্রতিফলিত না প্রতিসৃত? প্রতিফলিত। কিন্তু জলের ভেতরে দেখো, জলের ভেতরের অংশ তুমি দেখতে পাচ্ছ কিনা? পাচ্ছ দেখতে? তার মানে কি উপর থেকে কিছু পরিমাণ আলোর রশ্মি জলের মধ্যে ঢুকছে, আর যে রশ্মি আলোর মধ্যে ঢুকবে জলের মধ্যে ঢুকবে সেটার কি ঘটবে? প্রতিসরণ। জলের মধ্যে ঢুকলে প্রতিসরণ ঘটবে, আর উপর থেকে বেরিয়ে গেলে সেটা হবে প্রতিফলন। তাহলে এই হচ্ছে আজকের পর হয়তো খুব জোর 30টা প্রশ্ন হবে, দেখো এর বেশি হবে না। হ্যাঁ বলো। জলের যখন সবাই যে আমরা দিকে থাকবো যে একটা ছাতা মারে এদিকে কর, ওরা কি করে দেখে জল কারা? ডুবুরিরা। দুঃখ সারা না দিলে ওরা চোখ বন্ধ করে, কারণ আমাদের দিঘি চলে প্রচুর বালি না, এই কালি বেরিয়ে